কেন যোগ কলা বুঝতেই পারছেন, ও কানেকশন করে বিভিন্ন জায়গার সাথে, বিভিন্ন জায়গার একটা মিডিয়াম মাধ্যম হিসেবে কাজ করে। তো এই ব্লাড বা কানেকটিভ টিস্যুর, আচ্ছা কালো কালিতে অসুবিধা হচ্ছিল তো? আচ্ছা, ব্লাড বা কানেকটিভ টিস্যুর যদি আমরা, দেখা যাচ্ছে তো, ব্লাড বা কানেকটিভ টিস্যুর যদি আমরা শ্রেণী বিভাগ করি, তাহলে দেখতে পাবো এর দুটো অংশ আছে, প্লাজমা, কেউ কল করছে নাকি, প্লাজমা আর ব্লাড সেলস। আপনার কি কোনো কল আসছে নাকি? প্লাজমা আর ব্লাড সেলস, ঠিক আছে। তো এই প্লাজমা আর ব্লাড সেলের মধ্যে প্লাজমার অনুপাতটা থাকে 55%, ব্লাড সেলের অনুপাতটা 45%, ঠিক আছে। প্লাজমার মধ্যে মূলত কি থাকে? জল, যেটা প্রায় প্লাজমার 90%, আর সলিডস বাকিটা, ঠিক আছে। এই সলিডের মধ্যে আমরা অজৈব বা ইনঅর্গানিক আর অর্গানিক, জৈব, দু ধরনের পদার্থ পাই। ইনঅর্গানিকের মধ্যে মূলত যত আমাদের লবণ আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, যত লবণ আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরো অনেক আছে। আর অর্গানিকের মধ্যে মূলত হচ্ছে, প্রায় অর্গানিকটাই আপনার এই 10% সলিডের মধ্যে 7 থেকে 8% অর্গানিকই থাকে। সেটা মূলত হচ্ছে আমাদের প্লাজমায় যে প্রোটিন গুলো থাকে, অর্থাৎ প্লাজমা প্রোটিন। যার কয়েকটা উদাহরণ বলে দিচ্ছি, আপনারা জানবেনও। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আরো আছে, মূলত তিনটে প্রোটিন: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। এর মধ্যে ফাইব্রিনোজেন রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে। গ্লোবিউলিন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। যেই অ্যান্টিবডি কি করে, শরীরের সৈন্য যারা কোনো ফরেন পার্টিকেল, কোনো কোনো মাইক্রোব শরীরের মধ্যে ঢুকলে তাদেরকে মেরে দেয়। এটা হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন, গ্লোবিউলিন, ঠিক আছে। আর এটা বললাম রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে, ঠিক আছে। এবার যদি আমরা রক্ত কোষগুলোকে দেখি, রক্ত কোষগুলোর মধ্যে প্রথম হচ্ছে লোহিত কণিকা বা রেড ব্লাড সেল, যেটাকে আমরা আরবিসি বলি। এই রেড ব্লাড সেলের মূল কাজ হচ্ছে অক্সিজেনকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে সেটা আবার ফুসফুসে পৌঁছে দেওয়া, যাতে কার্বন ডাই অক্সাইড শরীরের বাইরে আমরা নির্গত করতে পারি। তাহলে মূলত গ্যাসিয়াস ট্রান্সপোর্টই এর কাজ, রেড ব্লাড সেল। এরা কতদিন বাঁচে? এরা মোটামুটি, এদের লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, 120 দিন। এবং এই রেড ব্লাড সেলের মধ্যে কি থাকে? কোনো কিচ্ছু থাকে না, কিন্তু তবু কোষ বলা হচ্ছে। কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই কোষের মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনই অক্সিজেনকে নিয়ে যায়, আবার কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসে, ঠিক আছে। এবার এই রেড ব্লাড সেল মোটামুটি পুরুষ এবং মহিলার মধ্যে এর সংখ্যার একটু তারতম্য আছে। মেলের ক্ষেত্রে রেড ব্লাড সেল মোটামুটি থাকে হচ্ছে আপনার 4 থেকে 4.5 লাখ মিলিয়ন, বলবো 4 to 4.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এটা মেল, 4 থেকে 4.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ফিমেলের ক্ষেত্রে এটাই হয়ে যায় একটু কম,
3.5 থেকে 4। সেই জন্য দেখবেন মেয়েদের হিমোগ্লোবিন স্বাভাবিক মান ছেলেদের থেকে কম। ছেলেদের যেখানে 15 থেকে 16 গ্রাম পার 100 ml অফ ব্লাড হিমোগ্লোবিনের নর্মাল লেভেল, ছেলেদের মোটামুটি 15 গ্রাম ধরা হয়। 15 গ্রাম পার 100 ml ব্লাড, এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেল। সেটাই কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওই 10 থেকে 12। ঠিক আছে, তাহলে এটা গেল লোহিত কণিকা। এছাড়া কি থাকে, আরো দু ধরনের কোষ থাকে। দ্বিতীয়টার নাম হচ্ছে শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল, WBC। এই হোয়াইট ব্লাড সেল আবার মূলত দু প্রকারের হয়। একটাকে আমরা বলি গ্র্যানুলোসাইট, অর্থাৎ যে কোষের মধ্যে সাইটোপ্লাজম দানাযুক্ত, গ্র্যানিউল মানে দানা, সাইটোপ্লাজমের দানা পাওয়া যায় গ্র্যানুলোসাইট। আর এটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট, অর্থাৎ যে দানাযুক্ত নয়। তো গ্র্যানুলোসাইটের আবার 3টে ভাগ আছে, এই নামগুলো আপনাদের বেশি পরিচিত: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। লোহিত কণিকার চেহারাটা কিরকম হয়? ওই আমরা যেরকম সেই ছোটবেলায় খেলতাম না ফ্লাইং সসার, ঠিক ফ্লাইং সসারের মতন ওরকম একটা বাইকনভেক কনকেভ ডিস্ক শেপ বলি আমরা। শেপটা হচ্ছে বাইকনকেভ ডিস্ক আকৃতি, ডিস্ক শেপ। শ্বেত কণিকার কোনো শেপ হয় না, যে কোনো রকম প্রয়োজন মতো নিজের শেপও চেঞ্জ করতে পারে। সেই জন্য বলা হয় অ্যামিবার নাই বা অ্যামিবয়েড শেপ, যে কোনো রকম ভাবে ও নিজের শেপ চেঞ্জ করতে পারে শ্বেত কণিকা। তার দুটো ভাগ বললাম, গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট। এখন এই নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এরা কি করে? নিউট্রোফিল হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, অর্থাৎ প্রায় 65%। টোটাল যে শ্বেত কণিকা তার প্রায় 65% নিউট্রোফিল। ইওসিনোফিল মোটামুটি ওই 2 থেকে 4%। বেসোফিল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, 0 থেকে 1। আর অ্যাগ্রানোসাইটের দুটো ভাগ, লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইট মোটামুটি 25%, মোনোসাইট মোটামুটি 8%। আর এখন এরা কি করে, এতগুলো এদের নাম কেন দেওয়া হলো? এদের নাম দেওয়া হলো কারণ এদের মধ্যে এই লোহিত কণিকার মতন কিছু থাকে না এরকম না, এদের মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সবই থাকে। নিউক্লিয়াসে বিভিন্ন রকম আকৃতি হয়, অত আপনাদের জানার দরকার নেই। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এদের প্রত্যেকের কাজ আছে। এই যে নিউট্রোফিল আর এর সঙ্গে এই যে মোনোসাইট, এই নিউট্রোফিল আর মোনোসাইট খুব বন্ধু। এরা একসঙ্গে একটা প্রক্রিয়া করে, যে প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াটার মাধ্যমে ওরা কি করে, শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো প্যাথোজেন বা মাইক্রোব ঢোকে, তাহলে এই নিউট্রোফিল আর মোনোসাইট ওকে চারদিক দিয়ে ঘিরে ফেলে, ঘিরে ফেলে ওকে, ওকে চারদিক দিয়ে ঘিরে ফেলে ওকে এনগাল্ফ করে নেয়, অর্থাৎ নিজের মধ্যে টেনে নেয়, নিয়ে মেরে দেয় তারপর। সেই প্রক্রিয়াটাকে বলে ফ্যাগোসাইটোসিস। এটা কে করে? এটা করে হচ্ছে এই নিউট্রোফিল আর মোনোসাইট। লিম্ফোসাইটের একটাই কাজ আমাদের শরীরে, খুব গুরুত্বপূর্ণ। লিম্ফোসাইট শরীরে আমাদের অ্যান্টিবডি তৈরি করে।
অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের সৈন্য, যারা ব্যাকটেরিয়া, মাইক্রো প্যাথোজেন এগুলোকে মারতে সাহায্য করবে। শরীরের যে কোনো অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে যাকে শরীর নিজের মনে করছে না, সেই জিনিসটাকে মারবার জন্য অ্যান্টিবডি তৈরি করবে। কোনটা? ফ্যাগোসাইটোসিস হচ্ছে এই নিউট্রোফিল আর মোনোসাইট এরা মিলে এই প্রক্রিয়াটা করে। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যাকটেরিয়া বা কোনো বীজাণু যদি শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে তাকে ওরা ঘিরে ফেলে, এনগাল্ফ করে ফেলে এবং তারপর তাকে মেরে দেয়। সেই প্রক্রিয়াটাকে বলে ফ্যাগোসাইটোসিস। তাহলে বললাম লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। ইওসিনোফিলের কাজ হচ্ছে, শরীরে যদি কখনো অ্যালার্জি হয় দেখবেন ব্লাড টেস্ট করলে ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়। এটা শরীরে অ্যালার্জিক কোনো রিয়াকশন ডিটেক্ট করতে পারে। অ্যালার্জিক কোনো রিয়াকশন যদি হয়, বিক্রিয়া ঘটে, তখন ওটা সে বুঝতে পারে এবং তখন সে এক ধরনের পদার্থ রিলিজ করে, হিস্টামিন, যে হিস্টামিনটা ওটাকে কমাতে সাহায্য করে। হিস্টামিন হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, অ্যালার্জিটাকে আটকানোর চেষ্টা করবে। ঠিক আছে। আর বেসোফিল এক ধরনের পদার্থ তৈরি করে, যাকে আমরা বলি হচ্ছে হেপারিন, HEPARIN। হেপারিন হচ্ছে রক্ত বাহর মধ্যে যাতে রক্ত সঞ্চিত না হয়, এইটা হেপারিন দেখে। হেপারিনের কাজ হচ্ছে, হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট কোথাকার অ্যান্টিকোয়াগুলেন্ট, এটাকে আমরা বলি ইন্ট্রাভাস্কুলার অ্যান্টিকোয়াগুলেন্ট। অর্থাৎ রক্ত যদি রক্ত বাহয়ের মধ্যে জমাট বেঁধে যায়, তাহলে তো সেই মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। তো যাতে রক্ত বাহুর মধ্যে রক্ত জমাট না বাঁধে, হেপারিন ছাড়া আরো অনেক পদার্থ আছে, কিন্তু হেপারিন তাদের মধ্যে একটি অন্যতম, যে এই রক্ত বাহর মধ্যে রক্তকে সঞ্চিত হতে দেয় না। আমরা বলি ইন্ট্রাভাস্কুলার অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, হোয়াইট ব্লাড সেল মোটামুটি বাঁচে হচ্ছে ওই আপনারা বলতে পারেন 7 থেকে 14 দিন লাইফ স্প্যান। কেন কেন এই রেঞ্জটা হলো? রেঞ্জটা হলো বিকজ এখানে অনেকগুলো ভাগ আছে, এক একটা এক এক রকম বাঁচে আর কি। কিন্তু মোটামুটি 7 থেকে 14 দিন। 7 থেকে 14 দিন মানে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, তারপর মরে যাবে, নতুন নতুন আবার কোষ তৈরি হবে। আর এই সব কোষ কোথায় তৈরি হয়? রক্ত কোষ সব তৈরি হয় আমাদের বোন ম্যারো, হাড়ের মজ্জায়, বোন ম্যারোতে তৈরি হয় মূলত। মূলত লিভারেও কিছু তৈরি হয়। হ্যাঁ, রেড বোন ম্যারোতে মোটামুটি তৈরি হয়, রেড বোন ম্যারো। আচ্ছা, এবার হচ্ছে এই ডাব্লিউবিসি কত থাকে সংখ্যায়? এই সংখ্যায় থাকে মোটামুটি ওই 11,000 মতন পার কিউবিক মিলিমিটার, যেটা এখানে মিলিয়নে, এটা মোটামুটি ওই 11,000 পার কিউবিক মিলিমিটার। ঠিক আছে, বোঝা গেছে এইটুকু? সর্বশেষ যে রক্তকোষ, অর্থাৎ আমরা পড়লাম রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, সর্বশেষ যে রক্তকোষ, সেই রক্তকোষটা তো আমরা খুব ভালোভাবেই এখন জেনে গেছি, কারণ এত ডেঙ্গু হচ্ছে যে এখন তার গুরুত্ব বোঝা গেছে। সেটা 3 নম্বর রক্তকোষের নাম হচ্ছে অনুচক্রিকা, বা যাকে আমরা বলি প্লেটলেট। অনুচক্রিকা বা প্লেটলেট, এই অনুচক্রিকা বা প্লেটলেটের মধ্যেও কিন্তু এই লোহিত রক্তকণিকার মতন নিউক্লিয়াস বা ইত্যাদি কোনো কিছু থাকে না। এই প্লেটলেট বা অনুচক্রিকাও মোটামুটি এই 7 থেকে 14 দিন লাইফ স্প্যান। আর এরা সংখ্যায় কত থাকে? মোটামুটি 2 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, সংখ্যায় এত থাকে। প্লেটলেটের কাজ কি? প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা, অর্থাৎ ব্লাড ক্লটিং এ হেল্প করা, একটাই এর মেন কাজ। ঠিক আছে, তো মোটামুটি এই গেল আমাদের রক্তকোষ। এবার হচ্ছে যে এদের অভাবে কি হয়, যেরকম যদি আরবিসি কমে যায়, আরবিসি কমে গেলে আমরা বলি কি হয়েছে, অ্যানিমিয়া। অ্যানিমিয়ার অনেক ভাগ আছে, ওগুলোর মধ্যে যাচ্ছি না।
হ্যাঁ, এই যে লিখে দিয়েছি, লিখে দিয়েছি 4 থেকে 4.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, সব লিখে দিয়েছি। 4 থেকে 4.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড ছেলেদের, মেয়েদের 3.5 থেকে 4 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। হ্যাঁ, কমে গেলে অ্যানিমিয়া, যদি আরবিসি সংখ্যা বেড়ে যায়, কাউন্ট বেড়ে যায়, তখন আমরা একটা রোগ হয় তার নাম পলিসাইথেমিয়া। ঠিক আছে, পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। ঠিক আছে, পলিসাইথেমিয়া আমাদের মধ্যে হয় না, জেনারেলি আপনার ওই পাহাড়ে যারা থাকে তাদের জেনারেলি হয়। আর বিসি কাউন্ট যদি প্রচন্ড বেড়ে যায় তাহলে কি হয়, রক্ত ফ্লো করতে পারে না, রক্তর সান্দ্রতা বেড়ে যায়, ভিসকোসিটি বেড়ে যায়, ব্লাড ফ্লো করতে পারে না। তার ফলে বিভিন্ন জায়গাতে ব্লাড সাপ্লাই ঠিক মতন হয় না, তার ফলে সেই জায়গাগুলো নীল হয়ে যায়, ইত্যাদি সমস্যাগুলো হয় আর কি। কারণ যত কোষ বেড়ে যাবে, তরল পদার্থ তো প্লাজমা, তা প্লাজমার মধ্যে দিয়ে যত কোষ বাড়বে তত কি হবে, ওর সংবহন করার ক্ষমতা, সার্কুলেশনের ক্ষমতাটা কমে যাবে, পলিসাইথেমিয়া। ঠিক আছে। আচ্ছা, আবার ডাব্লিউবিসি যদি বেড়ে যায়, একটা ভয়ঙ্কর রোগ হয়, তাকে আমরা বলি ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। ঠিক আছে, ডাব্লিউবিসি যেহেতু মূলত কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, তখন কি হয়, এত বেড়ে গেলে না শরীরের মধ্যে প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ লিউকেমিয়াতে ডাব্লিউবিসি বেড়ে, লিউকেমিয়ার ইন্ডিকেশনই হচ্ছে প্রচন্ড ডাব্লিউবিসি বেড়ে যাওয়া। সবসময় লিউকেমিয়া বলা যাবে না, অনেক সময় আপনার ডেঙ্গুও যদি খুব খারাপ স্টেজে চলে যায় তখনও ডাব্লিউবিসি প্রচুর বেড়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু ডাক্তার সেটা বুঝতে পারেন যে পেশেন্টের কি হয়েছে, ডাব্লিউবিসি কমেও যেতে পারে। কমে যাওয়াকে বলি আমরা লিউকোপেনিয়া। একটা কথা এখানে বলে রাখা দরকার, আমি এখানে অ্যানিমিয়া লিখলাম বটে, কিন্তু এখানে যেটা খুব বেশি প্রচলিত সেটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপেনিয়া। অর্থাৎ ওভারঅল লোহিত কণিকা কমে গেলে আমরা বলি এরিথ্রোপেনিয়া। অ্যানিমিয়া হচ্ছে একটা বিশেষ অবস্থা যখন আপনার হিমোগ্লোবিনটাও কমে যাচ্ছে, এবং হিমোগ্লোবিন কমে গেলে আমরা বলি অ্যানিমিয়া হচ্ছে। এবার হিমোগ্লোবিন কমার মূল কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, আয়রনের অভাবে হয়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলা হয়, বা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। অ্যানিমিয়ার 7-8টা ভাগ আছে, ওদের মধ্যে আমি যাচ্ছি না। তো টেকনিক্যালি বলতে গেলে এরিথ্রোপেনিয়া বলা ভালো, তার মধ্যে অ্যানিমিয়া অবশ্যই একটা বিরাট অংশ নিচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়াতে মূলত যেটা হয়, হিমোগ্লোবিন, আরবিসি কাউন্ট কমে গেলে আমরা বলি এরিথ্রোপেনিয়া, আর অ্যানিমিয়া হলে আমরা বলি যে আরবিসি কাউন্ট তো অবশ্যই কমেছে, সঙ্গে হিমোগ্লোবিনটাও কমেছে। হিমোগ্লোবিনের কমে যাওয়াটাকে আমরা বলি অ্যানিমিয়ার একটা লক্ষণ, এই যে হিমোগ্লোবিন কমে যাওয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলা হয়। ডাব্লিউবিসি কমে গেলে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া খুব একটা সিমটম ওরকম নেই, ডাব্লিউবিসি কমে গেলে আপনার ইমিউন সিস্টেমটা এফেক্টেড হবে, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হবে না, সে সহজে ইনফেকশন হওয়া, ইনফেকশন সারতে না চাওয়া, ইত্যাদি, মানে সারতে দেরি হওয়া, এইসবগুলো ঘটতে পারে লিউকোপেনিয়া হলে। ঠিক আছে, বা খুব সিরিয়াস কোন রকম ইনফেকশন হলে তখন হয়তো যতটা মাত্রায় আপনার অ্যান্টিবডি তৈরি হওয়া উচিত সেটা হতে পারে না, ডাব্লিউবিসি কাউন্টটা কমে যায় লিউকোপিনিয়া হলে। ঠিক আছে, তো এই মূলত ব্লাড নিয়ে, ব্লাডের বেশি আর বলার আমার স্কোপ নেই, অনেক কিছু আরো বলার আছে কিন্তু অত স্কোপ নেই, কারণ আমাকে হারটাও আজকে পড়াতে হবে, বিকজ খুব বেশি ক্লাস আমার আর নেই। আর 3টে ক্লাসে যেমন 2টো অ্যানাটমি আর একটা ফিজিওলজি পাবো আমি। তো এই মোটামুটি ব্লাডের আমি এটা মেন জিস্ট বলে রাখলাম। মনে রাখবেন 6 লিটার রক্ত প্রবাহিত হয়, যেটা আমি বললাম। আর মোটামুটি প্রত্যেকটা কতদিন বাঁচে, হ্যাঁ, তাদের ফাংশন মূলত এগুলো বলে দেবেন যেগুলো আপনার দরকার। আচ্ছা, এবার আমি যাব হচ্ছে মুছবো, এবার আমি যাব হচ্ছে আমাদের যে দ্বিতীয় পর্যায়ে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটাতে ঢোকার আগে আমাদের একটু মুছছি, হ্যাঁ। আচ্ছা, সব শরীরে 6 লিটার রক্ত আমাদের আছে, প্রবাহিত হয় কিডনির মধ্যে দিয়ে প্রচুর বার, সেটা অনেক। দিনে আপনার কিডনির মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় 180 লিটার পার ডে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। টোটাল রক্ত শরীরে থাকে হচ্ছে 6 লিটার।
ঠিক আছে, এবার মুছি। এবার আমি আসছি হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হার্ট বলতে গেলে আমরা সবাই জানি যে আমাদের হার্টের সঙ্গে হার্ট কি করে পাম্প করে রক্ত শরীরে বিভিন্ন জায়গায় পাঠায়, অক্সিজেন যুক্ত রক্ত, এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে আমরা বলি অশুদ্ধ রক্ত বা কম অক্সিজেন বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার হার্টে আসে, হার্ট সেটা আবার ফুসফুসে পাঠিয়ে করে, সেটার মধ্যে আমি আসছি পরে। কিন্তু মূলত তার মানে আমাদের যখন আমরা সংবহন তন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেম এন্ড সার্কুলেটরি সিস্টেম পড়বো, তাহলে আমাদের এই দুটো জিনিস জানতে হবে, হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস, তাই তো? এই হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস যদি জানতে হয়, তাহলে সবার আগে যদি ব্লাড ভেসেলস দেখি, ব্লাড ভেসেলস মূলত তিন প্রকারের হয়: আর্টেরি, ভেন, ক্যাপিলারি। ঠিক আছে, ধমনী, শিরা, জালক। আর্টেরি সবসময় মনে রাখবেন অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, অর্থাৎ হার্ট থেকে সবসময় বাইরের দিকে বেরোয় আর্টেরি। যত আর্টারি আমাদের শরীরে আছে, হার্টে কেউ ঢুকবে না, হার্ট থেকে বাইরের দিকে বেরোবে, অর্থাৎ হার্ট থেকে রক্তকে বের করে নিয়ে আসার কাজটা করে আর্টারি, অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। বুঝতে পারলাম? আর্টারিকে বাংলায় আমরা বলি ধমনী। ঠিক আছে, ভেনের আবার ঠিক উল্টো, ভেন কিরকম? ভেন সবসময় ঢোকে হার্টে, টুয়ার্ডস দ্য হার্ট। তাহলে ভেনের কাজ হচ্ছে রক্তকে হার্টে পৌঁছে দেওয়া। ঠিক আছে, কেন? এটা তো চক্রাকার, হার্টের মধ্যে ঢুকবে, হার্ট থেকে বেরোবে, আবার হার্টে আসবে। চক্রাকার না হলে তো সার্কুলেশন হবে না। এই যে সার্কুলেশন মানেই তো হচ্ছে চক্রাকার, যেখানে শুরু সেখানে শেষ হতে হবে। ঠিক আছে, আর এই আর্টারি তার আরো কিছু ফাইন ব্রাঞ্চ হয়, তখন আমরা তাকে বলি আর্টিরিওল। তাহলে প্রথমে আপনার আসছে আর্টারি। আমি যদি সিকোয়েন্সটা রেডি করে দিই, তাহলে আপনার হার্ট থেকে বেরোলো কি? হার্ট থেকে বেরোলো আর্টারি, সেটা ভাঙলো কিসে? আর্টেরিওল। আর্টেরিওল গিয়ে কোথায় শেষ হয়? ক্যাপিলারি বা জালক। কেন? আর্টারি কি কাজ করছে? হার্ট থেকে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়াটা তার কাজ। তাহলে কাজটা পৌঁছে কি করে দেবে? যতক্ষণ না জালকে পৌঁছবে। জালক তো হচ্ছে আমাদের শরীরের এক্সচেঞ্জ হওয়ার সবচেয়ে মানে মেন জায়গা, যেখানে হচ্ছে একদম পাতলা পর্দাযুক্ত একটা স্ট্রাকচার যে করছে, লক্ষ লক্ষ আমাদের শরীরে রয়েছে, অজস্র, গুণে শেষ করা যাবে না। তাহলে আর্টেরি, আর্টেরিওল, ক্যাপিলারি। এবার এই ক্যাপিলারিতে যখন সব পৌঁছে দিল, তখন ক্যাপিলারি থেকে কি হবে? যে জিনিসগুলো শরীরে যাওয়ার দরকার, সেগুলো মাঝখানে টিস্যু ফ্লুইড বা টিস্যু থাকবে, তার মধ্যে থেকে আলটিমেটলি সেগুলো, যেগুলো কোষের মধ্যে যাওয়ার, কোষের মধ্যে যাবে। আমি প্রথম দিনই বলেছিলাম যা হয় সব কোষে তাকে পৌঁছতেই হবে। ঠিক আছে, আর্টেরিওল হচ্ছে আর্টেরির আরো সূক্ষ্ম ভাগ, আরো ব্রাঞ্চ, শাখা প্রশাখা বলতে পারেন আর্টেরি। ঠিক আছে, এবার এই ক্যাপিলারি বা জালকের দুটো দিক থাকে, আমরা একটাকে বলি আর্টেরিয়াল এন্ড, এই যে দিকটা যেটা পড়ালাম, আবার ঠিক অন্যদিকে কি থাকবে? ভেনের অংশটা থাকবে। কেন? এই কোষ থেকে যেরকম যেসব প্রয়োজনীয় পদার্থ, অর্থাৎ অক্সিজেন, খাবার, নিউট্রিয়েন্টস, এগুলো যেরকম পৌঁছে দেবে, সেরকম আবার কোষ থেকে কোষের যেসব বর্জ্য পদার্থ, মানে কার্বন ডাই অক্সাইড, আরো যেসব মেটাবলাইটস গুলো, সেগুলোকে কি হবে? সেগুলোকেও তো আবার পাঠিয়ে দিতে হবে।
কোথায় পাঠাতে হবে? জালক ছাড়া তো কোথাও যাবে না, সেগুলো আবার জালকে আসবে। তাহলে জালকে আসে, জালক থেকে সেগুলোকে নেওয়ার দায়িত্ব হচ্ছে প্রথমে উপশিরা বা ভেনিউল, ভেনের থেকেও ছোট, তারপরে তার থেকে ভেন বা শিরা। ভেন এবার কোথায় যাবে? সেই নিয়ম মেনে ভেন আবার হার্টে যাবে। এই যে আমি এখানে বললাম, আর্টারি অ্যাওয়ে ফ্রম হার্ট, ভেন টুয়ার্ডস হার্ট, তাহলে ভেন সেই পদার্থগুলোকে হার্টে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে প্রক্রিয়াটা চলছে, এইটাই আমাদের সংবহনতন্ত্র বা সার্কুলেশন। এবার আরেকটু যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো আমাদের শরীরে মূলত দু রকমের সার্কুলেশন হয়। হার্ট তো অবশ্যই মাঝখানে থাকবে, হার্ট থেকে হার্ট থেকে লাং, ফুসফুস, আবার লাং থেকে হার্ট, এইটা একটা হয়। ঠিক আছে? আবার হার্ট থেকে বডি, মানে সমস্ত শরীর, আবার বডি থেকে হার্ট, এই একটা হয়। এই দুটো সংবহন তন্ত্র সবসময় চলছে। তাহলে যেটা হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এইটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন, যেটা শুধুমাত্র আমাদের চেস্ট ক্যাভিটিতে হয়, আর কোথাও হয় না। হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, পালমোনারি সার্কুলেশন। এই পালমোনারি সার্কুলেশন, এটা একটা নাম আছে লেসার সার্কুলেশন। খুব অল্প জায়গায় চলে বলে, খুব অল্প জায়গায় সংবহনটা হয় বলে লেসার সার্কুলেশন। আর এই হার্ট থেকে বডি, বডি থেকে হার্ট, এটা একটা বিরাট এরিয়া, এইটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন। কেন? সব সিস্টেম গুলোতে যাচ্ছে। বা গ্রেটার সার্কুলেশন, গ্রেটার সার্কুলেশন। ঠিক আছে? তার মানে হার্ট থেকে লাঙে গেল, লাং থেকে হার্টে এলো, হার্ট থেকে লাঙে যাওয়ার জন্য কাকে লাগবে? আর্টারিকে লাগবে। মানে একটু আগেই বললাম, হার্ট থেকে যে বেরোবে সে আর্টারি। আবার লাং থেকে যে হার্টে ঢুকবে, হার্টে কে ঢোকে? ভেন। তাহলে সেগুলো তো মাধ্যম তো থাকবে, মাধ্যম ছাড়া তো আমার হবে না, রক্তবাহ ছাড়া তো হবে না। কিন্তু হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এই সার্কুলেশনটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন। আর হার্ট থেকে বাকি সমস্ত শরীর, এবং বাকি সমস্ত শরীর থেকে আবার হার্ট, সেটাকে আমরা বলি সিস্টেমিক বা গ্রেটার সার্কুলেশন। ঠিক আছে? উপশিরা। ঠিক আছে? আচ্ছা, আর্টারি আর ভেনের কয়েকটা বেসিক পার্থক্য একটু বলে দিই, কারণ আর আর্টারি ভেন বলবো না, এরপর আমি হার্টের ছবি আঁকবো। তো আর্টারি আর ভেনের কতগুলো বেসিক পার্থক্য হচ্ছে যে, প্রথম তিন চারটে খুব বেসিক পার্থক্য আছে। একটা তো হচ্ছে কিভাবে সংবহন হচ্ছে, একটা হার্ট থেকে বেরোচ্ছে, একটা হার্টে ঢুকছে, সেটা তো একটা পার্থক্য হলোই। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আর্টারির মধ্যে রক্ত অনেক জোরে প্রবাহিত হয়, মানে ভেলোসিটি বা প্রবাহ অনেক জোরে হয় হার্টের, আর্টারির মধ্যে। ভেনের মধ্যে কি রক্ত অনেক ধীরে প্রবাহিত হয়। মেটাবোলাইটস মানে কোষটা তার নিজের যা প্রয়োজন সেগুলো করবে, তার বিপাক পরিপাক সবই তো হবে, তারপর যে বর্জ্য পদার্থগুলো সেইগুলোকে ক্যাপিলারিতে পাঠিয়ে দেয়, মেটাবোলাইটস বলে, METABOLITES। তো আমি যেটা বলছিলাম যে আর্টারির মধ্যে দিয়ে রক্ত অনেক জোরে প্রবাহিত হয়, ভেনের মধ্যে দিয়ে রক্ত অনেক ধীরে ধীরে প্রবাহিত হয়, প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, আর্টারি কিন্তু আমাদের শরীরে একটু ভেতরের দিকে থাকে, ভেন আমরা দেখতে পাবো, ভেনটা অনেক বাইরের দিকে থাকে। এই যে আমরা সবুজ সবুজ কালারের দেখতে পাই স্কিনের মধ্যে, এটা কিন্তু ভেন, ওটা কিন্তু আর্টারি না। ঠিক আছে? তিন নম্বর, আর সবই তো এগুলো ভেসেল মতন। তো আর্টারির ডায়ামিটার বা লিউমেন কিন্তু খুব ছোট, সেই জন্যই রক্ত অনেক জোরে প্রবাহিত হয়। ঠিক আছে? আর ভেনের লিউমেনটা বড়। ভেনের লিউমেনে ভাল্ব থাকে। কেন? ভেন সবসময় কি করছে, জেনারেলি শরীরের নিচ থেকে তো ওপরের দিকে যাচ্ছে, তো মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছে, তো সবসময় রক্তটা নিচে নেমে যাওয়ার চান্স থাকে, কিন্তু নিচে নামতে পারে না, কেন? ভাল্বটা বন্ধ হয়ে যায়। তাই রক্তটা খালি একদিকেই প্রবাহিত হয়। ভাল্ব সব জায়গায় একই কাজ করে, যে কলের ভাল্ব বলুন, যে ভাল্বই বলুন, যে কোনো একদিকে প্রবাহটাকে মেনটেন করে। তো ভেনে ভাল্ব থাকে, আর্টারিতে ভাল্বের প্রয়োজন নেই, কারণ আর্টারিতে এত রক্ত জোরে ফ্লো করে
যে আপনার ও ডিরেকশন চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, যেদিকে যাবে সেদিকেই ও যায়। এবং আর্টারির ডায়ামিটারও খুব ছোট। ঠিক আছে, মূল পার্থক্য এগুলো। যেরকম মনে রাখবেন, রক্ত যে আমরা দিই সব কিন্তু ভেনাস ব্লাড, ভেন থেকে না হয়, আর্টারি থেকে কোনোদিন রক্ত নেওয়া যাবে না। আর্টারি পাংচার হয়ে গেলে ঘরে ছিটকে যাবে রক্ত, একদম সে ফোয়ারার মধ্যে, এত স্পিডে ফ্লো করছে ওর মধ্যে দিয়ে। ঠিক আছে, তো ভেনাস ব্লাডই কিন্তু কালেক্ট করে সব টেস্ট হয়, যেগুলো আমরা রক্ত দিই আর কি, টেস্ট করার জন্য। ঠিক আছে, না সব সিরা ভেন। জুগুলার এই যে এখানে বাস দিয়ে গেল, এটা জুগুলার। খুব প্রেস করলে করলে আর্টারি ভেতর দিকে সেন্স করা যেতে পারে, কিন্তু এমনি পেরিফেরালি সুপারফিশিয়ালি কখনো আর্টারি দেখা যাবে নরম ভাবে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমার আর্টারি ভেন ক্যাপিলারি সম্বন্ধে বলার। এবার আমি হার্টে ঢুকবো। ঠিক আছে, তো এটা মুছছি, এটুকু বোঝা গেছে, ক্লিয়ার? হার্টটা আমি এঁকে বোঝাবো, কিন্তু আমি একদম প্রপার হার্টের ডায়াগ্রাম ওরকম আঁকবো না, আমি একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকবো, যেটা থেকে আপনাদের কিভাবে হচ্ছে ব্যাপারটা, ঘটছে ঘটনা, সেগুলো সবই বুঝিয়ে দেবো। এবং তার সঙ্গে রিলেটেড যা যা আছে সবই বলবো, ইসিজি থেকে শুরু করে সবই। তাহলে আমাদের হার্ট যদি আমরা দেখি, আমি একটু এঁকে নিই, তারপর কথা বলছি, 1 মিনিট একটু এঁকে নিই। স্কিমেটিক ডায়াগ্রাম কিন্তু জাস্ট বোঝার জন্য। আপনারা এটা এঁকে নেবেন, তারপরে আমি বোঝাবো, বা ছবি তুলে নেবেন, যাই হোক।
এইটা মোটামুটি আমি আমাদের হার্ট এবং লাংয়ের মধ্যে দিয়ে কিভাবে সংবহন হচ্ছে এইটা স্কিম্যাটিক ডায়াগ্রামের মাধ্যমে বোঝাতে চাইছি। এখানে দেখুন প্রথমে আমি এটা লিখেছি এল, এটা মানে লাংস। ঠিক আছে, তো হার্টের আমাদের চারটে চেম্বার থাকে। ওপরের চেম্বার গুলোকে বলে অরিকল বা অ্যাট্রিয়াম, আপার চেম্বার গুলোকে বলে অরিকল বা অ্যাট্রিয়াম। ঠিক আছে, বাম অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, রাইট অরিকল লেফট অরিকল। ঠিক আছে, এর দুটো ভাগ থাকবে, বুঝতেই পারছেন, রাইট অ্যান্ড লেফট। আর নিচের চেম্বার দুটোকে বলে ভেন্ট্রিকল। ঠিক আছে, নিলয়। তো ভেন্ট্রিকল কি, ভেন্ট্রিকলে অবশ্যই দুটো ভাগ হবে, রাইট অ্যান্ড লেফট। ঠিক আছে, এবার আমি কি বলেছি যে হার্ট হচ্ছে আমার মাঝখানে রয়েছে হার্ট, সব রক্ত হার্টে ঢুকবে, হার্ট সেটাকে লাঙে পাঠাবে, লাং আবার সেটা পিউরিফাই করে হার্টে পাঠাবে, হার্ট তারপরে সেটা আবার সমস্ত শরীরে পাঠাবে। এই তো আমাদের সংবহনতন্ত্র, যে দুটো লিখলাম, পালমোনারি সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশন। তাহলে আমাদের শরীরের যত, আমি যে কোনো একটা দিক থেকে স্টার্ট করছি, আমাদের শরীরের নিচের অংশ থেকে যত রক্ত আছে সেই রক্তগুলো, আচ্ছা আমি যখন আর্টারি ভেন বলেছিলাম একটা কথা বলতে ভুলে গেছি, যে হার্ট থেকে যে আর্টারিটা বেরোলো সেই আর্টারিটার নাম হচ্ছে মেজর অ্যাওর্টা। অ্যাওর্টা মানে একটু বড় ধরনের আর্টারি, একটু মোটা আর্টারি, মেজর অ্যাওর্টা, যেটা হার্ট থেকে বেরোলো। এ কি হয়, এ যখন প্রত্যেকটা অর্গানে ঢোকে সেই অর্গানের নাম অনুযায়ী আর্টারির নাম হয়। ধরুন লিভারে ঢুকলো আমরা বললাম হেপাটিক আর্টারি, কিডনিতে ঢুকলো বললাম রেনাল আর্টারি, পায়ে গেল ফিমারে গেল ফিমোরাল আর্টারি, কোমরে এলো ইলিয়াক আর্টারি। তাহলে যে অর্গানে ঢুকবে, যে অর্গানে ও ব্লাড সাপ্লাই করবে, ওই মেজর আর্টারি থেকে ব্রাঞ্চ হয়ে আর্টারিটা সেই পার্টিকুলার অর্গানের নাম দিয়ে আমরা বলবো। ঠিক সেরকম ভাবে সেই অর্গান থেকে আবার যে ব্লাড ভেসেল গুলো বেরোবে সেগুলোকে আমরা ভেন বলবো, যেরকম হেপাটিক ভেন, রেনাল ভেন, ইলিয়াক ভেন, ফিমোরাল ভেন ইত্যাদি ইত্যাদি। তো শরীরের নিচের অংশে যত এরকম অর্গান আছে সেই সব ভেনগুলো এনে, ভেনগুলো রক্ত এনে এই মূল যে ভেনা ক্যাভা তাতে পৌঁছে দেয়, আইভিসি, বা আমরা যাকে বলি ইনফিরিয়ার ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা মানে হচ্ছে ভেনের থেকে একটু বড়, মানে বড় ইন দ্য সেন্স ডায়ামিটার একটু বেশি, এবং এই রক্ত কিন্তু শরীরের সব নিচের অংশ থেকে, হার্টের থেকে নিচে যারা আছে সব অংশ, সব জায়গা থেকে রক্ত এই ডান অলিন্দ বা রাইট অরিকেলে নিয়ে আসছে। ইনফিরিয়ার ভেনা ক্যাভা বা অনেক বইতে এটাকে পিভিসি বলে, পস্টিরিয়ার ভেনা ক্যাভা, পস্টিরিয়ার। ঠিক একইভাবে হার্টের ওপরে যে অংশ আছে, অর্থাৎ একটু আমি যেমন বলছিলাম জুগুলার ভেন, জুগুলার আর্টারি ইত্যাদি, হার্টের ওপরের যে অংশ অর্থাৎ ব্রেন, আমাদের গলা, হাড়, এইসব জায়গা থেকে রক্তটা যে নিয়ে আসে তার নাম হলো সুপিরিয়ার ভেনা ক্যাভা, এসভিসি। ওপরের দিক থেকে আনছে বলে সুপিরিয়ার। আর এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টিরিয়ার ভেনা ক্যাভা, সেটা এভিসি, সুপিরিয়ার অর অ্যান্টিরিয়ার ভেনা ক্যাভা। তাহলে এই ভেন গুলো কি করছে, সব রক্তকে কোথায় এনে ঢোকাচ্ছে, রাইট অরিকেলে আনছে, রাইট অরিকেল। ঠিক আছে, রাইট অরিকেল থেকে রক্তটা এবার কোথায় যাচ্ছে, রাইট ভেন্ট্রিকল। দেখুন অ্যারো দিয়ে দেখিয়েছি আমি, রাইট ভেন্ট্রিকল থেকে কিভাবে হচ্ছে কি আমি আসছি সব ডিটেল, আমি জাস্ট আগে আগে সিস্টেমটা স্কিমটা বলছি, তারপরে কিভাবে কাজ হয় সব আসছি। রাইট অরিকেল থেকে রক্তটা কোথায় আসছে, রাইট ভেন্ট্রিকলে। তাহলে যদি এখানে ওয়ান, এক নাম্বার দি ওয়ান, তাহলে তার থেকে কোথায় আসছে, রাইট ভেন্ট্রিকল টু। রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় যাচ্ছে, থ্রি, মানে পালমোনারি আর্টারি, যেখানে লিখে দিচ্ছি পিএ, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। দেখুন ব্র্যাকেটে আমি টু লিখেছি, কেন টু লিখেছি, না এই মেন পালমোনারি আর্টারিটা বেরিয়ে দুটো ভাগ হয়ে যায়, কেন আমাদের লাংস দুটো, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস। ঠিক আছে, তা লাঙে পৌঁছলো, রক্তটা গেল। এবার লাঙে আগের দিনই বলেছিলাম কিভাবে অ্যালভিওলার ওয়ালে আপনার এক্সচেঞ্জ হলো, হয়ে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড এখান থেকে লাং থেকে বেরোলো, কার মাধ্যমে বেরোলো, পিভি মানে পালমোনারি ভেন। ব্র্যাকেটে চার কেন, প্রত্যেকটা ফুসফুস থেকে দুটো করে পালমোনারি ভেন বেরোয়।
প্রত্যেকটা ফুসফুস থেকে দুটো করে পালমোনারি ভেন বেরোয় বলে ব্র্যাকেটে 4 লিখেছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পালমোনারি ভেন হার্টে নিয়ে আসছে, কোথায় আছে হার্টের, 3 ছিল এটা, আমি যদি সিকোয়েন্সটা করার চেষ্টা করি তাহলে লাঙে হলো 4, এই 3 4 গুলো কিন্তু জাস্ট বোঝার জন্য বলছি, এরকম কোনো ব্যাপার না, 5, সেখান থেকে এখানে ঢুকলো 6, ঠিক আছে, এখান থেকে আসবে লেফট ভেন্ট্রিকেল 7, 7 থেকে মেজর হওয়াটা 8, এই হলো রুট, বুঝতে পারলাম। এবার দেখুন, আমি এইখানটা পেন দিয়ে না খুব এরকম দাগ কেটে দিয়েছি, ইচ্ছা করে দাগ কাটিনি, এটা কারণ আছে। ভেন্ট্রিকেল অর্থাৎ নিচের চেম্বারের ওয়ালগুলো একটু মোটা হয়। কেন ওয়ালগুলো মোটা হয়, ওপরের চেম্বারের ওয়ালটা একটু পাতলা হয়, কেন না একে অনেক বেশি পাম্প করতে হয়। কেন, এই লেফট ভেন্ট্রিকেল পাম্প করে রক্তটা কিন্তু সমস্ত শরীরে পাঠাচ্ছে, রাইট ভেন্ট্রিকেল রক্তটাকে পাম্প করে লাংসে পাঠাচ্ছে, কিন্তু অরিকেল গুলো তো খালি রক্তটাকে পাম্প করে উপর থেকে নিচে নামে দিলে হয়ে গেল, সেটা এর ওয়ালের মাসেল গুলো, পেশিগুলো কিন্তু অনেক পাতলা, কেন বেশি পাম্পিং করতে হচ্ছে না, একে বেশি পাম্প করতে হচ্ছে বলছে ওয়াল গুলো এখন এতটা মোটা, সেটা এরকম ভাবে এঁকেছি। এবার আমি জাস্ট রুটটা করলাম, কিভাবে প্রক্রিয়াটা হয় আমি এখন কিছুই বলিনি। তাহলে এই সিকোয়েন্সটা সবার কাছে ক্লিয়ার, যে আমাদের শরীরের নিচের অংশ থেকে সব রক্ত এর মাধ্যমে এবং ওপরের অংশ সব রক্ত এখানে কোথায় আসছে, রাইট অরিকেলে, রাইট অরিকেল থেকে রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি দিয়ে লাং, লাং থেকে পালমোনারি ভেন দিয়ে লেফট অরিকেল, লেফট অরিকেল থেকে লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল থেকে সমস্ত শরীরে আবার যাচ্ছে। এই প্রক্রিয়াটা বোঝা গেল, আমি খেয়াল করিনি আপনি ঠিক আছে। তো যাই হোক, এই হলো প্রক্রিয়া। এবার এই প্রক্রিয়াটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, কিরকম না, মনে রাখবেন যে হার্ট কিন্তু কখনো থেমে থাকে না, অর্থাৎ যখন আমার ওপরের চেম্বার গুলো কোনো কাজ করছে, নিচের চেম্বার কিন্তু বসেনি, সেও কিছু করছে, বা আমার ডান দিকের অংশটা যখন কাজ করছে বাঁ দিকের অংশটাও কাজ করছে। তফাৎটা কোথায় হয়, যখন আমার ওপরের চেম্বার মানে অরিকেল গুলো যখন কন্ট্রাক্ট করছে অর্থাৎ সংকোচন করছে, যেটা আমরা হার্টের ভাষায় বলি সিস্টোল, তখন ভেন্ট্রিকেল গুলো হচ্ছে, যখন এ সিস্টোল বা কন্ট্রাক্ট, ভেন্ট্রিকেল গুলো তখন ডায়াস্টোল বা রিল্যাক্স, অর্থাৎ ওপরের চেম্বার যখন রক্তটা এসছে তাকে পাম্প করে পাঠাতে হবে, কন্ট্রাক্ট মানে কি, পাম্প করে রক্তটাকে নিচে পাঠাতে হবে, নিচের চেম্বার তখন ফাঁকা, ও ওয়েট করছে রিসিভ করার জন্য, তাই নিচের চেম্বার তখন রিল্যাক্স বা ডায়াস্টোল, ওপরের চেম্বার যখন সিস্টোল বা কন্ট্রাক্ট, অর্থাৎ আপার চেম্বার যদি সিস্টোলে থাকে লোয়ার চেম্বার ডায়াস্টোলে থাকবে, লোয়ার চেম্বার সিস্টোলে থাকলে আপার চেম্বার ডায়াস্টোলে থাকবে, কিভাবে থাকবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা বোঝা গেল। এবার হচ্ছে যে দেখুন আমি কতগুলো জিনিস এখানে এঁকেছি, কেন এঁকেছি, প্রত্যেকটা কারণ আছে। ধরুন রক্ত আমার ইনফিরিয়ার ভেনা ক্যাভা এবং সুপিরিয়ার ভেনা ক্যাভা দিয়ে রাইট অরিকেলে ভরছে, তাহলে যখন এ ভরছে, ভরছে মানে হার্টের ভাষায় সেটাকেই আমরা বলি রিল্যাক্স বা ফিলিং, অর্থাৎ রক্ত এসে ফাঁকা চেম্বারটায় ভরছে। তাহলে যখন এখানে ভরছে দুদিক থেকে এদিকেও ভরবে, আমি যেন বললাম যে আমার অরিকেলে কিন্তু একই ঘটনা ঘটবে, এরকম নয় যে রাইট অরিকেল একরকম লেফট অরিকেল একরকম কাজ করছে, আপার চেম্বার একরকম কাজ করছে, লোয়ার চেম্বার ঠিক উল্টো কাজ করছে। তাহলে যখন রাইট অরিকেলটা আমার ভরছে এও ভরছে, তাহলে দুজনেরই ফিলিং হচ্ছে, তাহলে ফিলিং হতে হতে একটা পয়েন্ট আসছে যখন এটা একদম ভরে যাচ্ছে চেম্বারটা, আরো ধরে রাখার ক্ষমতা নেই, তখনও কি করছে, তখন ও এইখানে এইখানে কিছু স্ট্রাকচার থাকে যাদেরকে আমরা বলি ভাল, কি ভাল না, রাইট অরিকেল লেফট অরিকেলের জাংশনে, রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেলের জাংশনে থাকে হচ্ছে ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড ভাল্ব, তিনটে কাপের মতন স্ট্রাকচার বলে ট্রাইকাস্পিড ভাল্ব। আবার ঠিক এইদিকে দেখুন একইভাবে লেফট অরিকেল আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে থাকে হচ্ছে দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভাল্ব, এর আরেকটা নামও আছে মাইট্রাল ভাল্ব। এখন এই দ্বীপ কপাটিকার কাজ কি, ভালভের কাজ কি, একটু আগে আমি বলছিলাম যে ভালভের কাজ হচ্ছে যে ও ধাক্কা যখন মাত্র খুলে গেল, খুলে গেলে রক্তটা কি হবে, ওপর থেকে নিচে নামছে, তাহলে ওপর থেকে নিচে নামা মানে এতক্ষণ ও ছিল ডায়াস্টোলে,
এবারে কোথায় যাচ্ছে? সিস্টল। কেন? রক্তটা ভরে গেছে, ফুলে পেঁপে গেছে, ওর পাম্প করে নিচে পাঠাবে। তাই নিচের চেম্বারটা এর আগে পর্যন্ত ছিল ডায়াস্টলে, এই সরি সিস্টলে, এবার নিচের চেম্বারটা কি হচ্ছে? ভরছে, তার মানে কি তখন ফিলিং বা ডায়াস্টলে আছে। তাহলে কতক্ষণ এটা ভরবে না? ভরতে ভরতে একটা পয়েন্ট আসবে যখন ও আর জায়গা থাকবে না। যখন জায়গা থাকবে না তখন কি হবে? উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে। তো ভালভের তো কাজই হচ্ছে উল্টো দিকে যাতে না যেতে পারে সেটা আটকানো। তাই তখন এই ভালভগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে যখন ট্রাইকাস্পিড ভালভ বা টিসিবি বন্ধ হয়, ক্লোজার অফ টিসিবি, কেন? যাতে রক্তটা এখান থেকে ওপরের দিকে উঠে না যেতে পারে। ক্লোজার অফ টিসিবি ট্রাইকাস্পিড ভালভের জন্য একটা আওয়াজ হয়, সেইটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড। লাভ ডাব বলে, ঠিক আছে? ফার্স্ট হার্ট সাউন্ড। মনে রাখবেন, ভালভ বন্ধ হওয়ার জন্য আওয়াজটা হয়। অনেকে ভাবে ভালভ খোলার জন্য হয় না, ভালভ বন্ধ হওয়ার জন্য আওয়াজটা হয়, ঠিক আছে? এবার এই বন্ধ হয়ে গিয়ে কি করলো? তাহলে বন্ধ যখনই এরা হয়ে গেল, এরা একসঙ্গে কাজ করে কিন্তু। ক্লোজার অফ টিসিবি অ্যান্ড, ভুল বললাম, একসঙ্গে লিখতে হবে, টিসিবি অ্যান্ড মাইট্রাল ভালভ একসাথে, আলাদা কিছু না। এই দুটোই যখন বন্ধ হয়ে গেল তখন কোনো রক্ত আর উপরে উঠতে পারছে না। তখন ও কি করছে? এইখানটা তো ফুলে পেঁপে গেছে, তো ধরে রাখার ক্ষমতা নেই। ও তখন এই দুটো জায়গাতে ধাক্কা মারছে। এখানেও দেখুন দুটো ভালভ আছে, অর্ধ চন্দ্রাকৃতি ভালভ, সেমি লুনার ভালভ। তাই এর নাম হচ্ছে পালমোনারি সেমি লুনার ভালভ। আবার এদিকে দেখুন আরেকটা ভালভ আছে, এর নাম অ্যাওটিক, অ্যাওটার মুখে আছে বলে অ্যাওটিক সেমি লুনার ভালভ, ঠিক আছে? তাহলে কি হবে? যেই এটা ফুলে ফেটে গেল, এ আর ধরে রাখতে পারছে না, ওদিকে অলরেডি বন্ধ হয়ে গেছে, তখন এই যে ধাক্কা মারছে, ভাই খোলো, নাহলে আমার চেম্বার ফেটে যাবে। তাই সঙ্গে সঙ্গে এই ভালভগুলো খুলে যাচ্ছে। তাহলে এই ভালভগুলো যে খুলে যাচ্ছে তখন রক্ত কি হচ্ছে? দুদিকে প্রবাহিত হচ্ছে, 3 নম্বর আর 8 নম্বর যেটা লিখেছি, দুদিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এবার দুদিকে প্রবাহিত হচ্ছে কতক্ষণ? যতক্ষণ এটা মোটামুটি ফাঁকা হচ্ছে। পুরো ফাঁকা কখনো হয় না, কত ডিটেলে যাচ্ছি না, একটা ভলিউম সবসময় থাকে। যাই হোক, তো যতক্ষণ না এটা ম্যাক্সিমাম রক্ত বের করে দিতে পারছে ততক্ষণ এটা চলবে প্রক্রিয়াটা। এবার একটা পয়েন্ট আসবে যখন রক্ত বেরিয়ে গেছে, এখানটা ফাঁকা হয়ে গেছে, এইখানে তখন এই রক্তটা কি তখন উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবে ওই ফাঁকা জায়গা দিয়ে ভরার জন্য, ভ্যাকুয়াম সৃষ্টি হবে। কিন্তু ফাঁকা জায়গা দিয়ে ভরতেও পারবে না, কেন? এই ভালভগুলো তখন আবার বন্ধ হয়ে যাবে। এইটাকে বলে ক্লোজার অফ সেমিলুনার ভালভস। একবারে আমরা লিখি SLV, কেন? দুদিকেই সেমিলুনার ভালভ। সেইটার জন্য আবার একটা আওয়াজ হয়, সেটাকে আমরা বলি সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে যেই এগুলো ধুপধুপ করে বন্ধ হয়ে গেল, এর আর কোনো যাওয়ার জায়গা নেই, একে তখন ওদিকেই পাঠাতে হবে। মানে ওর রাস্তাটা বা রুটটাকে ফিক্স করে দেওয়া হলো, যেভাবে অন্যদিকে তুমি যেতে পারবে, ঠিক আছে? এবার সমস্যা কি হয়, ডিজিজ, সেটা আসছি পরে, আগে তো ফিজিওলজিটা বুঝতে হবে। তাহলে ক্লোজার অফ tricuspid by valve and mitral valve, first heart sound, closure of semilunar valve, second heart sound. তাহলে এভাবে রক্ত এখানে গেল এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আবার এলো। এই প্রক্রিয়াটা কনস্ট্যান্ট চলছে, দুটো সার্কুলেশন বললাম একটু আগে, পালমোনারি আর সিস্টেমিক সার্কুলেশন, এই প্রক্রিয়ার মাধ্যমে চলছে। কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে। মানে আমি যে বারবার বলছি যে সাইমালটেনিয়াস ইভেন্ট একসঙ্গে হচ্ছে, তাহলে আমাদের এখান থেকে কতগুলো জিনিস জানতে হবে। প্রথম কথা, প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদ চক্র বলতে আমরা কি বুঝি। তাহলে এটা তো হৃদ চক্র, কনস্ট্যান্ট চলছে, ঠিক আছে? তো কার্ডিয়াক সাইকেল কথাটার মানে হচ্ছে যে একবারে মানে একটা বিটে কিভাবে রক্ত আপনার কতটা সময় লাগছে এবং কতটা সময়ে রক্তটা পুরো হার্ট থেকে সার্কুলেশনটা হচ্ছে, সেটা কি করে ক্যালকুলেশন করা হয়? আমরা জানি আমাদের নর্মাল হার্ট রেট কত? নর্মাল হার্ট রেট ধরা হয় 72, তাই তো? 72 বিটস পার মিনিট। অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার খাতিরে এটাকে 75 ধরে নেওয়া হয়েছে। তার মানে যদি আমার 75 বিট হতে 60 সেকেন্ড লাগে,
1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে একটা বিট হতে কত সেকেন্ড লাগবে? 60/75 মানে 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডই হলো কার্ডিয়াক সাইকেলের টোটাল টাইম। বুঝতে পারলাম? এই 0.8 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ওপরের ঘটনাও ঘটছে, নিচের ঘটনাও ঘটছে, এত কিছু ঘটছে। কেন আমি বলেছি সাইমালটেনিয়াস ইভেন্ট, কেউ বসে থাকে না, কারো সময় নেই বসে থাকার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই 0.8 সেকেন্ডে এই এত কিছু ঘটছে হয়ে যাচ্ছে। তাহলে 0.8 সেকেন্ড হচ্ছে একটা বিট হতে সময় লাগছে, তাতে এত কিছু ঘটনা ঘটছে। এবার একটু মুছবো, ছবি তোলা হয়েছে তো, এই জায়গাটা একটু মুছবো, একটু কয়েকটা জিনিস লেখার আছে। ছবিটা থাকবে, ছবিটা না থাকলে বই যাবে না। এই জায়গাটা একটু মুছছি। তো যদি তাই দেখি আমরা, তাহলে এই কার্ডিয়াক সাইকেলকে বা হৃদ চক্রকেও আমরা কয়েকটা ভাগে ভাঙতে পারি। আপনি বলেন 0.8 সেকেন্ড, তাহলে আবার ভাগ? হ্যাঁ নিশ্চয়ই হবে। কেন হবে না? কার্ডিয়াক সাইকেল, আমি সি লিখছি, কার্ডিয়াক সাইকেল, তার তাহলে কি হবে? একটা অ্যাট্রিয়াল ইভেন্ট হবে, সরি অ্যাট্রিয়াল ইভেন্ট হবে, আরেকটা কি হবে? ভেন্ট্রিকুলার ইভেন্টও হবে। দুটো ঘটনাই তো করতে হবে। এটাও 0.8 সেকেন্ড, এটাও 0.8 সেকেন্ড, আলাদা কোনো সময় নেই তো, একই সময় তো করতে হবে। ঠিক আছে, এর আমরা দুটো ভাগ করেছি। আমরা বলছি অ্যাট্রিয়াল, মানে অ্যাট্রিয়াল সিস্টোল 0.1 সেকেন্ড, আর অ্যাট্রিয়াল ডায়াস্টোল 0.7 সেকেন্ড। মিলে দেখুন 0.8 হচ্ছে। আবার ভেন্ট্রিকুলার ইভেন্টকেও একইভাবে আমি ভি সিস্টোল লিখছি, জায়গা কম তো, ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল 0.5 সেকেন্ড। এর অনেক সাব ডিভিশন আছে, ওগুলোর মধ্যে যাচ্ছি না। তার মানে আমার দেখুন, আমি বারবার যেটা বলেছি, যে আপার চেম্বার অ্যাট্রিয়াল সিস্টোল দেখুন 0.1 সেকেন্ড। তার মানে যখন এই দুটো 0.1 সেকেন্ডে রক্তটাকে পুরো পাম্প করে নিচে পাঠিয়ে দিচ্ছে, তখন কিন্তু সিস্টোল শেষ, তখন ডায়াস্টোল শুরু হচ্ছে। তার মানে অ্যাট্রিয়াল ডায়াস্টোল 0.7 সেকেন্ড, মানে তখন কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টোল শেষ হয়ে আবার ডায়াস্টোলে ঢুকে গেছি। কেন 0.3, এটা 0.7, বুঝতেই পারছেন টাইমের তফাৎটা। তার মানে আমার কখনোই কিন্তু হার্টের চেম্বার বসে থাকে না, সে কনস্ট্যান্ট কাজ করে চলেছে। একটা চেম্বার, একটা সেট অফ চেম্বার ভরছে, আর একটা সেট অফ চেম্বার সেটাকে পাম্প করে বার করে দিচ্ছে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেন, দুটো কথা বললাম। পালমোনারি আর্টারি হচ্ছে রক্তটাকে, যে এটা ছিল পালমোনারি আর্টারি, রক্তটাকে লাঙে নিয়ে যাচ্ছিল, পালমোনারি ভেন রক্তটাকে হার্টে আনছিল। তাহলে আর্টেরি আর ভেনের যে ধর্ম, সেটা ওরা পালন করেছে, অর্থাৎ আর্টেরি সবসময় হার্ট থেকে বেরোবে, ভেন সবসময় হার্টে ঢুকবে। কিন্তু অন্যান্য আর্টারির সঙ্গে পালমোনারি আর্টারি একটা তফাৎ আছে। পালমোনারি আর্টারি কিন্তু আপনার ডিঅক্সিজেনেটেড বা অশুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে, কেন? পিউরিফাই করতে হবে। আর বাকি আর্টারি কিন্তু শরীরে সবসময় বিশুদ্ধ রক্ত নিয়ে যাবে। তাহলে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে পালমোনারি আর্টারি হার্টে ঢোকে আর বাকি সব আর্টারি হার্ট থেকে বেরোয় না। ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না, আর্টারি সবসময় হার্ট থেকে বেরোবেই। কিন্তু পালমোনারি আর্টারি এক্সেপশন, এইটা পিএ পালমোনারি আর্টারি এক্সেপশন এই কারণে যে এ ডিঅক্সিজেনেটেড ব্লাড বা অশুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে লাঙে শুদ্ধ করার জন্য। আর পালমোনারি ভেন, শরীরের সব ভেন কিন্তু অশুদ্ধ রক্তই নিয়ে আসে, খালি পালমোনারি ভেন একমাত্র ভেন যে বিশুদ্ধ রক্তকে লাং থেকে হার্টে আনছে, যাতে হার্ট সমস্ত শরীরে পাঠাতে পারে। তাহলে পালমোনারি ভেনের সঙ্গে স্বাভাবিক ভেনের এটাই তফাৎ। স্বাভাবিক ভেন সবসময় অশুদ্ধ রক্ত হার্টে নিয়ে আসছে, পালমোনারি ভেন কিন্তু বিশুদ্ধ রক্ত হার্টে নিয়ে আসছে। দুজনেই হার্টে নিয়ে আসছে, কিন্তু অশুদ্ধ রক্ত আনছে শরীরের সব ইনফিরিয়ার ভেনা বা সুপিরিয়ার ভেনা সব, আর বিশুদ্ধ আনছে পালমোনারি ভেন। বুঝতে পারলাম? আর আর্টারি আবার ঠিক একই রকম, পালমোনারি আর্টারি অশুদ্ধ রক্তকে বের করে নিয়ে যাচ্ছে, আর মেজর অ্যাওর্টা এবং তার যত ব্রাঞ্চ হলো
সব আবার বিশুদ্ধ রক্তকে শরীরে পৌঁছে দিচ্ছে। অ্যাওর্টা লেখা হচ্ছে কারণ এটা বড় হয়, ডায়ামিটারটা বড় হয়, আর্টারির বড় অংশকে বলে অ্যাওর্টা। মানে একটু বড় ধরনের আর্টারি যার ডায়ামিটারটা বড় তাকে বলে অ্যাওর্টা। ঠিক আছে, সেই অ্যাওর্টা বলা হয়েছে। এটা যখন আপনার ওই বললাম যে অর্গানে যখন ঢুকবে তখন কিন্তু আর্টারি হয়ে যাবে, কারণ আরো ফাইন হয়ে যাবে তখন সেটা হয়ে আপনার লাঙে আপনার আপনার লিভারে গেল হেপাটিক আর্টারি, কিডনিতে গেল রেনাল আর্টারি, তখন আর অ্যাওর্টা বলবো না। প্রচুর রক্তই নিয়ে আসছে তো, ঠিক আছে, সেখানে একটু চওড়া এটা। ওকে, তাহলে এই 0.8 সেকেন্ডে কিন্তু ওই যে যেটা সেই তখন হিসাব ছিল 6 লিটার রক্ত ঘুরবে কিন্তু, ঠিক আছে। তাই যদি আমরা কার্ডিয়াক আউটপুট যেটাকে বলা হয়, কার্ডিয়াক আউটপুট কিন্তু দেখা গেছে মোটামুটি হচ্ছে, যদি আমরা ক্যালকুলেট করি কার্ডিয়াক আউটপুট ওই 5 থেকে 6 লিটারই আসবে পার মিনিট, প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্ত কিন্তু পাম্প করে হার্ট বের করছে, হার্ট বের করছে পাম্প করে, ঠিক আছে, প্রতি মিনিটে কার্ডিয়াক আউটপুট এটাই পার মিনিট, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে এই যে ঘটনাবলীগুলো ঘটলো, তাহলে আমরা যখন ব্লাড প্রেশার মাপি, এবার একটুখানি আবার প্র্যাকটিক্যাল ইয়েতে আসছি, মানে আমরা এটা থিওরিটা পড়ছি, প্র্যাকটিক্যাল। তাহলে যখন আমরা রক্তচাপ মাপি তো ব্লাড প্রেশার বা রক্তচাপ, রক্তচাপের একটা স্বাভাবিক সংজ্ঞা হচ্ছে যে রক্ত যখন রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সেটা যে পার্শ্বচাপ প্রয়োগ করে রক্তবাহের গাত্রে, তাকে আমরা বলি ব্লাড প্রেশার, বা ইংলিশে বলে ল্যাটারাল প্রেশার এক্সার্টেড অন দ্য ওয়ালস অফ দ্য ব্লাড ভেসেল। অর্থাৎ রক্তবাহর মধ্যে দিয়ে, মূলত আমরা আর্টারির মধ্যে দিয়ে এটা বলতে চাই, যখন রক্ত প্রবাহিত হচ্ছে তখন সেই যে ল্যাটারাল প্রেশার বা পার্শ্বচাপ সেই আর্টারির ওয়ালে বা গাত্রে দিচ্ছে, সেটাকে আমরা ব্লাড প্রেশার বলছি। এখন ব্লাড প্রেশার আমরা মাপি কিভাবে? এটা আমরা জানি হাতে মাপা হয়। ব্লাড প্রেশার তো ডাইরেক্ট তাহলে হার্ট থেকেও মাপা যেত, কিন্তু ডাইরেক্ট মাপা সম্ভব না, তাহলে সেবার ক্যাথিটার লাগিয়ে অনেক ঝামেলা করা সম্ভব নয়। সেটা আমরা যে প্রক্রিয়াতে ব্লাড প্রেশার মাপি সেটা কিন্তু ইনডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডে ব্লাড প্রেশার মাপা যায় না, ঠিক আছে। এবার ব্লাড প্রেশারটা আমরা কিভাবে মাপি? না, যে যন্ত্রটা দিয়ে মাপি সেই যন্ত্রটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, তাই তো? স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার যে যন্ত্রের সাহায্যে ব্লাড প্রেশারটা মাপি। আর সঙ্গে কি থাকে? স্টেথোস্কোপ। আমি ডিজিটাল বলছি না, ডিজিটাল হলে ডিজিটাল পরের ব্যাপার। স্ফিগমোম্যানোমিটারের সঙ্গে কি থাকে? স্টেথোস্কোপ। তাহলে আমরা বেসিক্যালি কি করি, ব্যাপারটা কি হয় না, ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন আমরা কিন্তু আর্টেরিয়াল প্রেশার মাপছি, পরিষ্কার কথা, কেন আর্টেরি দিয়ে রক্ত প্রবাহিত হয় বলেছি হাই প্রেশারে, তাহলে আর্টেরিয়াল প্রেশারই আমরা মাপছি। এখন কি হয় না, ধরুন আমরা বললাম যে এখানে তো আমাদের যেমন কাপটা লাগানো হয় ব্লাড প্রেশার মেশিনে, এবার মেশিন দু রকমের, স্ফিগমোম্যানোমিটার একটা ডায়াল টাইপ হয়, আর একটা সে আগেকার দিনে পারদ ছিল মার্কারি। মার্কারি যেহেতু এখন ব্যান্ড হয়ে গেছে, সেজন্য মার্কারি মেশিনগুলোকে রিপ্লেস করে সব ডায়াল টাইপ এখন মার্কেটে বেশি প্রচলিত, যদিও মার্কারি মেশিনও মার্কেটে পাওয়া যায়। তো এই ডায়াল টাইপের মধ্যে কি আছে? ডায়াল টাইপের মধ্যে এবারে কাঁটার মধ্যে আছে একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, ব্লাড প্রেশার কিন্তু সবসময় ইভেন নাম্বারে মাপতে হবে। মানে আপনার এক একটা দাগ হচ্ছে 2 করে তার ভ্যালু, তার মানে 81, 83, 85, 87 এরকম ভ্যালু কিন্তু আপনার ওই ডিজিটাল ওই ডায়াল টাইপ স্পিডোমিটারে কোনোদিন আসবে না। কেন? সব 2 এর গুণিতক আছে, 78, 80, 82, 84, 122, 124, 126, বুঝতে পারছি। ডিজিটালি মাপলে, ডিজিটাল মেশিনে মাপলে আপনি সেটা পেতে পারেন একদম যেটা চাইছেন। এই যে এখানে প্রক্রিয়াটা কি হয় না, আমরা কি করছি এখানে, কাপটাকে আগে বাঁধছি, বাঁধার পরে আমরা কি করতে চাইছি, রক্ত তো আর্টারির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা একটা জায়গায় রক্তটাকে আটকানোর চেষ্টা করছি, আটকে তারপর আমরা ধীরে ধীরে ছাড়বো, এবং যখন ছাড়বো সেই আওয়াজটাকে আমরা কানে স্টেথোস্কোপ দিয়ে শোনার চেষ্টা করবো, করে ব্লাড প্রেশারটা নির্ণয় করার চেষ্টা করবো। ইনডাইরেক্ট মেথড আগেই বললাম, ডাইরেক্ট মেথড সম্ভব নয়। তাহলে আমরা জেনারেলি যেখানে এটাকে ফিক্স করি, এটার নাম হচ্ছে ব্রেকিয়াল আর্টারি। হাতের এই আর্টারিটার নাম হচ্ছে ব্রেকিয়াল আর্টারি, ব্রেকিয়াল। তাহলে যেটা যে জায়গাটা টাইপ করছি কাপটাকে মাঝি, সে জায়গায় সেই আর্টারিটার নাম হচ্ছে ব্রেকিয়াল আর্টারি, ঠিক আছে। বেঁধে কি করছি, আগেই কিন্তু স্টেথোস্কোপ কানে দিয়ে নিতে হয় না, এসব প্রসেস ভুল আছে অনেকে, অনেক আগেই স্টেথোস্কোপ কানে যায়, তখন কোনো দরকার নেই, আপনি কাপটাকে লাগান। এবার আমরা পাম্প করছি,
পাম্প করে কি করছি, প্রথমে স্ক্রুটাকে টাইট করছি, কারণ স্ক্রুটা টাইট না করলে পাম্প যত করবো হাওয়া বেরিয়েই যাবে। স্ক্রুটাকে টাইট করছি, করে পাম্প করছি, পাম্প করে কি করছি, সোজা কথা আমরা আর্টারিটাকে আটকাতে চাইছি, অক্লুশন অফ আর্টারি বলে। অর্থাৎ আটকে দিলে কি হবে, রক্তটা সাথে এখানে এসে জমে যাবে, এদিকে আর আসতে পারবে না। তাহলে যেই টাইট করবো যেখানে চেপে যাবে, তাহলে এই আর্টারি থেকে রক্তটা এদিকে আসবে না। এবার আপনি বুঝবেন কি করে রক্তটা আসবে না, তার বোঝার উপায় আছে, এবং সেটাই অ্যাকচুয়ালি পারফেক্ট ব্লাড প্রেশার মাপার উপায়। সেটা হচ্ছে যে যখন আপনি এটাকে টাইট করছেন, একটা হাতে আপনাকে এখানে রেডিয়াল আর্টারি পালসটা সেন্স করতে হবে, হার্ট রেটটা সেন্স করতে হবে, মানে এখান থেকে পালস মাপি বা হার্ট রেট মাপি, এটাকে সেন্স করতে হবে। দেখবেন যখন আপনি এটাকে টাইট করেছেন ম্যাক্সিমাম একটা পয়েন্টে পরে দেখবেন আর পালস রেটটা, পালস বিটটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আগে পাচ্ছিলেন কেন? রক্তটা প্রবাহিত ছিল, সেটাই তো আপনি সেন্স করছিলেন। যখন প্রবাহিতই না হয়, তাহলে আপনি পাবেন কি করে? তাহলে আপনি তখন বুঝে গেলেন, কনফার্ম হয়ে গেলেন যেখানে সব আমার ব্লাড আটকে গেছে, এখানে আর নেই। সেই পয়েন্টটা আপনি ডায়ালে দেখতে পাচ্ছেন কত কাঁটাটা। এবার আপনি কি করলেন, যে আমরা বলি যে অনেক সময় হার্টের পেশেন্টদের মাঝখানে অনেক ডিপ টিপ ল্যাপস হওয়ার অনেক প্রবলেম থাকতে পারে, সেটা যে পয়েন্টে আপনি দেখবেন আর পাচ্ছেন না, সেটা যদি ধরুন 120 মিলিমিটার অফ মার্কারি হয় আপনার ডায়ালে, তাহলে আপনি আরো 50-60 তার থেকে বেশি তুলে রাখুন। মানে যদি 120-তে সাপোজ দেখতে আপনি পাচ্ছেন না, আপনি তার 180 পর্যন্ত পাম্প করেন। অনেক জায়গাতে দেখবেন এটা করে না, ইচ্ছা মতন পাম্প করছে। এই ইচ্ছা মতন করলে কিন্তু ব্লাড প্রেশার ঠিক মাপা হবে না। পালসটা সেন্স করতে হবে এক হাতে, তখনও কিন্তু স্টেথোস্কোপ করার ব্যাপার নেই। পালসটা সেন্স করে যে পালসটা বন্ধ হয়েছে নাকি, যেই বুঝলাম আমি বন্ধ হয়ে গেছে, তখন আমি আরো 50-60 বাড়ালাম, বাড়িয়ে সেই অবস্থায় এবার আমি স্টেথোস্কোপটা কানে দেবো। ঠিক আছে, স্টেথোস্কোপের যে পিসটা, সেটা আমি এখানে বেকিয়াল আর্টারির উপর বসাবো, বসিয়ে এবার আস্তে আস্তে যে টাইট করেছিলাম, হাওয়াটা পাম্প করে টাইট করেছিলাম, আস্তে 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 আনস্ক্রু করবো ওটাকে। সব করে খুলে দেবো না, তাহলে ঝপ করে পড়ে যাবে, কিছুই বুঝতে পারবো। খুব ধীরে 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 ওটাকে আনস্ক্রু করবো। আনস্ক্রু করলে দেখবো যে একটা প্রথম একটা পয়েন্ট যাবে যেখানে আমার ঢিপ 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 আওয়াজ পাচ্ছি, ওইটা হচ্ছে এই যে আমি এটা মুছি দিই, ক্লোজার অফ ফার্স্ট হার্ট সাউন্ড। প্রথম হার্ট সাউন্ড ফার্স্ট, এই দুটো বন্ধ হয়েছে মানে এখান থেকে ব্লাড বেরোনো শুরু হয়েছে। এইটাই হলো আপনার কি, সিস্টোলিক ব্লাড প্রেশার, এসবিপি, যেটা মাপছেন আপনি। তার মানে যখন আপনার এই ভালভ দুটো বন্ধ হয়ে গেছে দুমদুম করে, তাহলে এটা অবশ্যই খোলা খোলা আছে বলে রক্তের দিকে যাচ্ছে। রক্ত বেরোনো মানেই কি, আমি বলেছি সিস্টোল বা কন্ট্রাক্ট। তাহলে এই যে ফার্স্ট থাকছেন, যে আপনি আওয়াজটা শুনতে পেলেন কানে, সেটা হচ্ছে ক্লোজার অফ এই ভালভ দুটো, ক্লোজার অফ ট্রাইকাসপিড এন্ড বাইকাসপিড ভালভ। এবং আপনি সেই পয়েন্টে যে প্রেশারটা ডায়ালে দেখতে পেলেন প্রেশারটা, সেইটা হচ্ছে তার সিস্টোলিক ব্লাড প্রেশার। অনেকে বলে উপরেরটা নিচেরটা, ওইসব কোনো কথা নয়, সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলের সময় যে প্রেশারটা আমি পেলাম, সেইটা সিস্টোলিক ব্লাড প্রেশার। এখন আপনি বলতে পারেন যে আমি ব্রেকিয়াল আর্টারিতে মাপলাম আর আমার হার্ট, দুটো কি এক হবে? না, হয়তো একটু আধটু ডিফারেন্স হতে পারে, কিন্তু হার্টে ডাইরেক্টলি মাপার আমার কোনো উপায় নেই, আমাকে সেই হলো ব্রেকিয়াল আর্টারিতেই মাপতে হবে। ব্রেকিয়ালও মাপতে হবে না, আপনি পায়ে ফিমোরাল আর্টারিতেও মাপতে পারেন, রেডিয়ালেও মাপতে পারেন, যেখানে খুশি মাপতে পারেন। গলা টিপে গলাতেও মাপতে পারেন, কিন্তু গলা টিপলে আমাদের বন্ধ হয়ে যাবে, সেই জুগুলার আর্টারিতে মাপি না আমরা। যাই হোক, তো হ্যাঁ, ডানাতে মাপা যায় না, এই কারণে ডানাতে মাপা যাবে না, কারণে কোথাও এটা বলা নেই ডানাতে মাপা যাবে না। কিন্তু আমরা তো একটু অ্যাকিউরেসির চেষ্টা করছি, যত হার্টের কাছে হবে তত আমার রেজাল্টটা অ্যাকিউরেট হবে। তো পুরোপুরি অ্যাকিউরেট হবে কখনো বলা যাবে না, কারণ হার্টে ডাইরেক্ট আমি মাপছি না। সেটা একমাত্র ওই যে মনিটরিং করে যদি করা যায় হসপিটালে করলে, সেটা একরকম হতে পারে। ঠিক আছে, তো তাহলে এই যে এটা হলো, এটা প্রথম। এবার দেখবেন আপনি যখন আস্তে আস্তে আনস্ক্রু করছেন, ওই আওয়াজটা আস্তে আস্তে বিভিন্ন রকম মাঝখানে আর একটু আওয়াজ হচ্ছে, হয়ে হয়ে কখনো হঠাৎ করে দেখবেন কিছু আওয়াজটা হওয়ার পর হঠাৎ করে একটা পয়েন্ট থেকে আর কোনো আওয়াজ নেই, বন্ধ হয়ে গেছে আওয়াজ একটা পয়েন্ট থেকে। যে পয়েন্টে প্রথম আপনার ডিসঅ্যাপিয়ারেন্স অফ সাউন্ড হচ্ছে, অর্থাৎ শুনতে পাচ্ছেন না আপনি কোনো আওয়াজ, সেই পয়েন্টটা হচ্ছে আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। বা যেটা বোঝা যায় কিভাবে, এই যে পরের সেমিলুনার ভালভ বন্ধ হয়ে যাও। সেমিলুনার ভালভ বন্ধ হয়ে যাওয়া মানে কি হলো, এই দুটো ভালভ বন্ধ হয়ে যাওয়া মানে কি, আর তো রক্ত আসছে না, এটা ফাঁকা হয়ে গেছে চেম্বার। তার মানে বেসিক্যালি কিন্তু আপনি যে সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশার মাপছেন, সেটা কিন্তু ভেন্ট্রিকেলেরই মাপছেন, অ্যাট্রিয়ামের বা অরিকেলের মাপছেন না। আগেরটাও দেখুন ভেন্ট্রিকেলেরই সিস্টোলিক প্রেশার ছিল, এখন যেটা মাপছেন সেটা ভেন্ট্রিকেলেরই ডায়াস্টোলিক প্রেশার মাপছেন।
হ্যাঁ, না, এটা তো একসাথে হচ্ছে, একসাথে হচ্ছে, ওটা আলাদা করা যাবে না। ঠিক আছে, এবার ওই ডায়াস্টলিক প্রেশারটা মাপা খুব কঠিন, কোন জায়গায় আওয়াজটা হঠাৎ করে চলে গেল, এটা খুব প্র্যাকটিস করতে হয় বারবার, নাহলে ডায়াস্টলিক প্রেশার অধিকাংশ জায়গাতেই ভুল মাপে। ডাক্তার মানে বাদ দিয়ে যারা প্যারামেডিক্যাল স্টাফ যারা মাপে, আমি বহু জায়গায় দেখেছি, অনেক বড় বড় হসপিটালে আমি দেখেছি, হ্যাঁ, মণিপাল থেকে শুরু করে অ্যাপোলো থেকে শুরু করে, সেখানে নার্সরা পর্যন্ত ভুল মাপে ব্লাড প্রেশার, আমার নিজের চোখে যায়, কারণ ওরা সিস্টেমটাই জানেন। এই যে আপনার প্রথম যেটা বললাম যে আপনি যে পয়েন্ট অব্দি শুনতে পাচ্ছেন সে অব্দি প্রথম কথা পাম্পই করে না, আরে আর্বিট্রারিলি করে দিল। ধরুন যার খুব লো প্রেশার, তার যদি 200-220 তুলে দেওয়া হয়, তার অনেক তার হাত টাত ব্যথা হয়ে যাবে, সে পারবে না, রক্ত জমাট বেরিয়ে যেতে পারে, তার মানে আমার জানাটা খুব দরকার যে কতটা আমি করবো। আবার আমি 140-150 তুলে মেপে দিলাম, তার হয়তো থাকেই 180-190, তাহলে আমি সিস্টেমিক ব্লাড প্রেশার তার পেলাম না। এই ভুলগুলো কিন্তু মারাত্মক হয়, আর ডায়াস্টলিক তো ভুল হয়, কারণ ওই আওয়াজটা বুঝতেই পারে না যে কোথায় চলে যাচ্ছে। না, প্রথমবার যখন করে আপনি টাইট লুজ করছেন, প্রথম যেটা ভাবছে সিস্টল, যখন প্রথম আওয়াজটা পেলেন, তারপর বিভিন্ন মাঝখানে আওয়াজ, অন্তর্বর্তী আওয়াজ হয়ে হয়ে একটা পয়েন্টের পর হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেল, কারণ সিস্টেম মানে তো ভিগারাসলি পাম্প করছে হার্ট, সেই জন্য আপনি আওয়াজটা পাচ্ছেন। না, পাম্প করার সময় তো আপনি এখানে খালি এটাকে টাইট করছেন যাতে রক্তটা এখানে জমে, যখন ছাড়বেন তখন তো আপনি বুঝতে পারবেন। যখন আপনি এখানে বেঁধে টাইট করছেন তখন তো আপনি কানে সেটও দেননি, হ্যাঁ, তখন আপনি আপনি পাম্প করতে করতে একটা পয়েন্টের পরে দেখবেন যে আর পাচ্ছেন না, তার মানে রক্ত আর আসছে না, এখানেই সব আটকে গেছে। না না, ওই পয়েন্টটা কিছুই নয়, ওই পয়েন্টটা ইন্ডিকেট করছে যে আপনার এখানে আর কোনো প্রবাহিত হচ্ছে না, আপনার সব রক্ত এখানে আটকে গেছে, এইবার আপনার মাপার ব্যাপার। আপনি এবার কানে সেতো দিয়ে সঙ্গে সঙ্গে অন করলে যে সঙ্গে সঙ্গে আপনি সিস্টেম শুনতে পাবেন তা না, একটু বাদে হয়তো আপনি পাবেন। সবই একটু বাদে, মানে আমি বলতে চাইছি ফ্র্যাকশন অফ সেকেন্ড, এরকম নয় যে আপনার 1 মিনিট ধরে মাপবেন, তা তো নয়, সবই ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার। প্রথম যে আওয়াজটা আপনি কানে শুনতে পাবেন সেইটাই হলো আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ এই ভালভগুলো বন্ধ করার জন্য একটু সময় তো দিতে হবে, সেই সময়টুকু। ডায়াস্টলটা হচ্ছে, এবার আপনি তো আরো ধীরে ধীরে ওটা গান শুরু করছেন, মানে ধরুন 180, কথা বলছি 180 আপনি তুলেছেন, এবার দেখে গেল আপনি যখন প্রথম নামালেন 160 আপনি প্রথম শুনতে পেলেন, তারপর আপনি বুঝে গেলেন তার সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 160 মিলিমিটার এই। এবার আপনি আরো নামাচ্ছেন, বিভিন্ন রকম অন্তর্বর্তী ইন্টারমিডিয়েট সাউন্ড হচ্ছে নানান রকম, হয়ে টয়ে একটা পয়েন্টে দেখি হঠাৎ করে কোনো আওয়াজ নেই, হঠাৎ করে আওয়াজ পুরো বন্ধই হয়ে গেল, সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স অফ সাউন্ড আমরা বলি। যে পয়েন্টটা বন্ধ হয়ে গেল সেটাই হলো আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা বারবার প্র্যাকটিস করতে হয়, নাহলে বোঝা যায় না। আর একটু প্র্যাকটিস করার সময় একটু যদি আশপাশের মানে পারিপার্শ্বিক এটা আওয়াজটা যদি একটু কম থাকে তাহলে একটু ভালো বোঝা যায়, নাহলে ওই আশপাশের আওয়াজে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। যতক্ষণ আপনি এখানে আর দেখছেন যে আর কোনো আর বিট পাচ্ছেন না, ততক্ষণ আপনাকে করতেই হবে, তারপরে আরো 50 থেকে 60 বাড়াতে বলবেন। কেন 50 থেকে 60 বাড়াতে বলে, অনেক সময় না মাঝখানে অনেকের হার্টের প্রবলেম থাকে, তখন ফলস বিট হয়, তখন অ্যাকচুয়াল ব্লাড প্রেশারটা পাওয়া যায় না, সেটা 50 থেকে 60 বাইট আমরা বলি ওটাকে অস্কারিটেটারি গ্যাপ। ওই গ্যাপটা যাতে না হয়, অর্থাৎ আমি ওই পয়েন্টেই মাপতে পারতাম, কিন্তু হয়তো তার থেকেও তার প্রেশার বেশি হতে পারে, চান্স আছে, সেই চান্স ফ্যাক্টরটাকে এলিমিনেট করার জন্য হচ্ছে আরো 50 থেকে 60 বাড়িয়ে নাও। এই টোটাল প্রক্রিয়াটার নাম হচ্ছে অস্কালটেটারি মেথড, যে মেথডে আমরা ব্লাড প্রেশার মাপি। আগেকার দিনে এত কিছু ছিল না, আগেকার দিনে নারী দেখেই বলতে পারতো ডাক্তারবাবুরা কি হয়েছে, হ্যাঁ, তখন এইসব ছিল না যন্ত্র, কিন্তু অস্কালটেটারি মেথড হচ্ছে এই মেথডটার নাম। ঠিক আছে, এবার ডিজিটাল মেশিন এখন বেরিয়ে গেছে, এখন তো আপনার আম, অধিকাংশ বাড়িতেই আপনার ওই স্পিগমোম্যানোমিটার বা স্টেথোস্কোপ নেই, ডিজিটাল মেশিনে মাপা হয়। ডিজিটাল মেশিনে মাপলে দুটো তিনটে জিনিস একটু মাথায় রাখতে হয়। 1 নম্বর হচ্ছে ব্যাটারিটা যেন রেগুলারলি চেঞ্জ হয়, যে মুহূর্তে ব্যাটারি সিগন্যাল দেখাতে শুরু করে সেই মুহূর্তে নতুন ব্যাটারি লাগিয়ে ফেলা। ব্যাটারি মেশিনের মধ্যে যেন লাগিয়ে না রাখা হয়, মাপা হলে ব্যাটারি খুলে রাখা, কারণ ব্যাটারিটা নষ্ট হয়ে যায় লাগিয়ে রাখলে, যে কোনো ইনস্ট্রুমেন্টই সেটা। 3 নম্বর, যে ঘন যদি অনেককে মাপতে হয় তাহলে পর পর মাপা যায় না, একটু মেশিনটাকে গ্যাপ দিয়ে দিয়ে মাপতে হয়, মিনিট 5-এর অন্তত গ্যাপ দিয়ে পরে রিডিংটা নেওয়া উচিত, তাহলে রিডিংটা ঠিক আছে। তবু আমি বলবো যে ম্যানুয়াল আর অটোমেটিকের মধ্যে কিন্তু 5 to 10% ডিফারেন্স থাকতে পারে। কেন?
এটার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ওটা মেশিন পুরোপুরি করছে, এটা মানুষ করছে, হিউম্যান এরারও হতে পারে, মেশিন এরারও হতে পারে। দেখবেন দুজন মানুষ মাপছে একটা লোককেই প্রেশার দুজনের সময় সেম নাও হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু হয়, 5 to 10% কিন্তু আপনার তাতে ভেরিয়েশন থাকবে, এটা ধরেই নিতে হবে। ঠিক আছে, কিন্তু অটোমেটিক মেশিনে ওই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে, ব্যাটারির সিম্বল আসলে আর মাপা যাবে না। 2 নম্বর হচ্ছে যে ঘন ঘন অনেককে যদি মাপতে হয় তাহলে একটু গ্যাপ দিয়ে মাপতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল। ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, সারাদিনে 24 ঘন্টা ডায়াগনাল ভেরিয়েশন আছে। প্রেশার, ব্লাড প্রেশার সবচেয়ে বেশি থাকে যখন কোনো কাজ করছেন আপনি, কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, তখন ব্লাড প্রেশার বেড়ে যায়। সিস্টোলিকটা মূলত, ডায়াস্টোলিক খুব একটা চেঞ্জ হয় না। সিস্টোলিকটা বাড়ে, কোনো কাজ করছেন, কোনো অ্যাক্টিভিটি করছেন, খেলাধুলা করছেন, কিছু করছেন, তখন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে। যখন আপনি ঘুমোচ্ছেন তখন সেটা কমে। ভোরের দিকে বা ভোর রাতের দিকে ব্লাড প্রেশার আস্তে আস্তে একটু করে বাড়ে মাঝরাতের থেকে, বিকেলের দিকে সন্ধ্যের দিকে একটু বাড়ে। তো এটা ভেরিয়েশন সবসময়ই আছে। সেই জন্যই ব্লাড প্রেশারের যখন ওষুধ দেওয়া হয় তখন ডাক্তারবাবুরা সেভাবেই দেয়, যে সকালে একটা, রাতে একটা, এখন 12 ঘন্টা মোটামুটি, সকাল 8টা এখানে রাত্রি 8টা, এইভাবেই দেয়। কারণ ওষুধগুলো 12 ঘন্টার বেশি কাজ করে না। এবং ওষুধ খেলেই যে আপনি সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে কাজ করতে শুরু করে তারও না, ওই ওষুধেরও অ্যাকশনটা পিকে উঠতে মোটামুটি 3 ঘন্টা মতো লাগে। শুরুও করে দেবে কাজ, কিন্তু একদম পিকে পৌঁছতে 3 ঘন্টা লাগে। এবং ওই 9-10 ঘন্টার মাথায় কিন্তু আস্তে আস্তে কাজটা কমতেও থাকে, পুরো 12 ঘন্টাই যে করবে কাজ এরকম কোথাও লেখা নেই। ঠিক আছে। তো এইটা গেল ব্লাড প্রেশারের ব্যাপার। এখানে আরো কতগুলো দুটো জিনিস বলার আছে, এবার আমি একটু বোর্ডটা মুছবো, যদি ছবি তোলার থেকে তুলুন। আমি বোর্ডটা মুছবো কেন, এখানে কতগুলো জিনিস আরো বলার আছে, শুধু ব্লাড প্রেশার মাপাটা এখন বললাম, আর কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ, না আসছি ভালভের প্রবলেম, আসছি ডিফেক্টে আসছি। আপনি ভালভের ডিফেক্টের কথা বলছেন নাকি? তাহলে তাহলে হ্যাঁ হ্যাঁ, মাপতে যাই ইনডাইরেক্টলি, হ্যাঁ। হুম, হচ্ছে হচ্ছে, কিন্তু হ্যাঁ, সেই জন্যই তো আমি বললাম, ও যেটা প্রশ্ন করেছিল যে আমি টাইপ করলে কি সেই অবস্থায় জেনে দেখবো সেটাই কি আমার সিস্টেমিক প্রেশার, না। আমি যেই ওটাকে আনস্ক্রু করব, তখন রক্তটা যখন জোরে আপনার প্রবাহিত হবে, ওটা তো কনস্ট্যান্ট একটা ইভেন্ট চলছে। তো দেখা যাবে ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে প্রথম যে আওয়াজটা শুনতে পাবেন সেটাই হচ্ছে আপনার ওই ক্লোজার অফ এবি ভালভ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বন্ধ হওয়া। এটা এটা এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে। হ্যাঁ, যে ক্লোজার অফ এবি ভালভ হচ্ছে ফার্স্ট থার্ড সাউন্ড, এবং ওটাই হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। কেন না, তার কারণও আছে, যে এবি ভালভ বন্ধ হওয়া মানে এবার ডায়াস্টোল হুড়ুর করে রক্ত, সরি, এবার ভেন্ট্রিকেল হুড়ুর করে রক্তগুলোকে বের করে দেবে, ও আর ধরে রাখবে না। কেন, ওইটা বন্ধ হয়ে গেছে মানে এদিকে চেম্বার খুলতে হবে। 4টে ভালভ দিয়ে, মানে একটা ক্লোজ চেম্বারে কখনো একটা ভেন্ট্রিকেল বা কোনো চেম্বারই ক্লোজ অবস্থায় থাকবে না, ওকে কোনো একটা দিকে খুলতে হবে, নাহলে ফেটে যাবে। ঠিক আছে, তাহলে ফেটে যাবে মানে এগুলো সবই কিন্তু মানে 0.00 এত সেকেন্ডের কথা বলছি আমি, বুঝতেই পারছেন। তো ওই ওই যে পয়েন্টটা বন্ধ হলো, এর সাইমাল্টেনিয়াস বন্ধ হচ্ছে, এটা খুলে যাচ্ছে একই সাথে ঘটছে। এটা বন্ধ হওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ওইসব না, বন্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে এটা খুলে যাচ্ছে। এই খুলে যে পাম্প করে বেরোচ্ছে, এই ফোর্সটাই তো আমরা মাপতে চাইছি। এটাই তো আমার সিস্টোলিক প্রেশার, ইনডাইরেক্টলি মাপু ভেন্ট্রিকেলের সিস্টোলিক প্রেশার। এই জন্যই বললাম যে কানে দিয়ে একটু ওয়েট করলে আপনি আসতে পাবেন, সঙ্গে সঙ্গে পাবেন না আপনি কখন। কেন, ভালভটা বন্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে, ওই প্রক্রিয়াটা, যেটা উনি বলছেন কি কনস্ট্যান্ট এটা চলছে। এবার তার মধ্যে আমি একটা কোথাও আটকে দিয়ে আমি তাকে মাপবার চেষ্টা করছি, ইনডাইরেক্ট মেথড, সেই জন্যই ইনডাইরেক্ট মেথড। হুম, না ওটা রক্তটা এসে ওখানে জমাট বাঁধছে বলে তার জন্য আওয়াজটা হচ্ছে, আপনার মনে হচ্ছে যেখানে একটা কিছু হচ্ছে। কেন, ওটা তো যেতে পারছে না, সংবনটা তো হচ্ছে না, এখানে আটকে গেছে সার্কুলেশন, সেই জন্য আপনার এই জায়গাটা মনে হচ্ছে। হ্যাঁ, ভালভের আওয়াজ এরকম ভাবে বাইরে থেকে শোনা যাবে না। ভালভের সমস্যা বলবো আমি একটু পরে, সমস্যায় আসছি আমি একটু পরে। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। আচ্ছা, তাহলে একটু মুছছি এবার বোর্ডটা, হ্যাঁ। সবটা মুছলে হবে না, কিছু কিছু এই ছবিটা লাগবে, সবটা মুছছি না। মানে আমাদের শরীর ভাবুন কিভাবে মানে সৃষ্টি করা, যে ওই যেটা আমি বারবার বলছিলাম, এত কম সময়ের মধ্যে একটা বিটে কিন্তু আপনার
সার্কুলেশন একবার হয়ে যাচ্ছে, মানে হার্টের মধ্যে দিয়ে একবার প্রবাহিত হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম যে এই যে আমরা রক্ত বলছি আসছে ভরছে বেরোচ্ছে, এইগুলোকে আমরা বলি মেকানিক্যাল ইভেন্ট অফ হার্ট। কেন মেকানিক্যাল? না রক্ত আসছে ভরছে, এখানে এমনি কোনো ব্যাপার নেই, মেকানিক্যাল ইভেন্ট। এইটা হলো কার্ডিয়াক সাইকেলটা, হলো মেকানিক্যাল ইভেন্ট। কার্ডিয়াক সাইকেলটা, কার্ডিয়াক সাইকেল। আচ্ছা ব্লাড প্রেশার যখন পড়ালাম, একটু স্বাভাবিক মানটান গুলো লিখে দিই, যদিও আপনারা জানেন সবাই। আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার এসবিপি, সিস্টোলিক ব্লাড প্রেশারের স্বাভাবিক মান এখন WHO বলছে 110 থেকে 130, আর 20 নেই এখন, মিলিমিটার এইচজি। ঠিক আছে। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তার হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার এইচজি। আপনার এই প্রশ্নের সঙ্গে রিলেটেড একটা প্রশ্ন বলি, যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কাজ করলে কেন বাড়ছে? যত বেশি আমি কাজ করব তত আমার মাসেলে রক্ত সাপ্লাই করতে হবে, সাপ্লাইটার কাজ কার হার্টের দায়িত্ব, তত অত তাকে বেশি পাম্প করতে হবে। সেটা সিস্টোলিক ব্লাড প্রেশারটা কিন্তু আমাদের সবসময় যখন আমরা কাজের মধ্যে থাকি বাড়ে। এবার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কখন বাড়ে? বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়লে ডাক্তারবাবুরা বেশি চিন্তিত হয়ে পড়ে কেন? না ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে যখন আপনার রক্ত প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ রক্ত যখন আমরা ভরছে, তখন ডায়াস্টোলিক মানে তো ভরার ব্যাপার। তাও যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকে, তার মানে বুঝতে হবে আপনার রক্তবাহ বা ব্লাড ভেসেলের মধ্যে কোথাও একটা রেজিস্টেন্স তৈরি হচ্ছে। রেজিস্টেন্স কেন হবে? রোধ কিছু জমছে, যেটাকে আমরা বলি ফ্যাট জমা, যেখানে লিপিড প্রোফাইল মাপতে হয়। আমি ডিজিজটার নাম একটু পরে পড়াবো, যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কোলেস্টেরলের ডিপোজিট হয়, জমে। তাহলে তখন ডায়াস্টোলিক প্রেশারটা বেড়ে গেছে। ডায়াস্টোলিক প্রেশার যদি কারো খুব বেশি থাকে, ডাক্তারবাবুরা বেশি চিন্তিত হয়ে পড়েন, কারণ সিস্টোলিকটা ওষুধ দিয়ে আপনি কমাতে পারবেন, ডায়াস্টোলিকটা খুব একটা সহজে কমতে চায় না, কমতে সমস্যা হয়। আর এই সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ডিফারেন্স, পার্থক্যকে আমরা বলি পালস প্রেশার। এটাও খুব ইম্পর্টেন্ট। পালস প্রেশার, পালস প্রেশার স্বাভাবিকভাবে সিস্টোলিক ব্লাড প্রেশার আমাদের অনেক ক্ষেত্রে বাড়তে পারে, ডায়াস্টোলিক একই রকম থাকে। তো সিস্টোলিক বাড়লে ডায়াস্টোলিক যদি একই রকম থাকে, তাহলে পালস প্রেশারটা কি হবে? বাড়বে। এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। এবং যদি কারো খুব অতিরিক্ত পালস প্রেশার থাকে, তাহলে জানবেন তাকে বলা হয় সিস্টোলিক হাইপার টেনশন। এখন আলাদা করে ভাগ করছে, আগে শুধু হাইপার টেনশন বলতো, এখন সিস্টোলিক হাইপার টেনশন, ডায়াস্টোলিক হাইপার টেনশন, এসব টার্মগুলো এসে গেছে। সিস্টোলিক হাইপার টেনশন নিয়ে ডাক্তারবাবুরা অত ভাবে না, ঠিক আছে আপনি একটু রেস্ট করুন, অ্যাক্টিভিটি কম করুন, আপনার আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ডায়াস্টোলিক তাহলে ডাক্তারবাবুরা খুব চিন্তিত হয়ে পড়ে, যে যখন হার্টের তথাকথিত অর্থে যখন ও রেস্ট করছে, যখন ভরছে, তখন ব্লাড প্রেশার বেশি, মানে এটা ব্লাড ভেসেলের কোনো খারাপ মানে ইন্ডিকেশন ব্লাড ভেসেলের স্ট্রাকচারের দিচ্ছে, সেই জন্য ওরা বেশি চিন্তিত হয়ে পড়ে। হ্যাঁ, কম মানে কম হলে আমরা বলি হাইপোটেনশন, লো ব্লাড প্রেশার। হাইপার টেনশন মানে হাই, লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার মানে সেখানেও সমস্যা আছে। লো ব্লাড প্রেশার হলে রক্ত সব জায়গায় শরীরে পৌঁছতে পারবে না। সেখানে দেখবেন যাদের লো ব্লাড প্রেশার থাকে মাথা ঘোরে, হ্যাঁ এইসব সিমটম গুলো থাকে, গা গোলানো, মাথা ঘোরা, ঝিমঝিম ভাব, এইসব গুলো থাকে। কেন? রক্ত সব জায়গায় পৌঁছতে পারে না, সেটা হচ্ছে সমস্যা। কিন্তু মূলত যেরকম কলকাতা শহরে হচ্ছে, যা লাস্ট স্ট্যাটিস্টিক্স বলছে, প্রতি অ্যাডাল্টের মধ্যে প্রতি 20 জনে বোধহয় একজন হাইপার টেনসিভ। এরকম একটা হাইপার টেনশনটা একটা বড় সমস্যা এখন। ঠিক আছে, হাই ব্লাড প্রেশার। কমে গেছে 70। হ্যাঁ, এইটা আবার ড্রাগ ইনডিউস হয়, অনেক সময় ওষুধ খাওয়ার ফলে অনেকের হয়। ওষুধ খেলে দেখা গেল সিস্টোলিকটা কমে গেল, ডায়াস্টোলিকটাও কমে যাচ্ছে, তখন ডাক্তার বলে যে না আপনাকে ডোজটা ঠিক করতে হবে বা ওষুধটা চেঞ্জ করতে হবে। এই 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 মানে ফার্মাকোলজি তো মানে এটা তো আপনার আবার মানে ড্রাগের ইয়ে হয়ে গেল, মানে কম্পোজিশনটা বলে এই কম্পোজিশন ওষুধ আপনাকে দেওয়া যাবে না, কারণ আপনার ডায়াস্টোলিকটাও কমে যাচ্ছে। এটা হয় স্বাভাবিক, ড্রাগ ইনডিউস তো হয়ই হয়। আমি বহু দেখেছি এরকম ঘটনা, যে 170-80 সিস্টোলিক ছিল, সেটা কমিয়ে 140 আনতে গিয়ে তার ডায়াস্টোলিক থাকতে হয়তো 80-84-86, সেটা কমে তার 66-68-70। যদি মানে আপনার 60-এর নিচে নেমে না যায়,
তাহলে ডাক্তারবাবুরা অতটা বলে যে ঠিক আছে আপনি একটু দেখুন, হ্যাঁ চলুন, যদি 60-এর নিচে নেমে গেলে তখন কিন্তু অবশ্যই ওষুধ চেঞ্জ করার প্রয়োজন। কেন? এটা খুব ইম্পর্টেন্ট। যেরকম আমরা বললাম যে আমাদের স্বাভাবিক হার্ট রেট কত, স্বাভাবিক হার্ট রেট হচ্ছে এত, তো তো হার্ট রেটের সঙ্গে ব্লাড প্রেশারের সম্পর্ক আছে। তো যাদের ওই খুব, যদি খুব ফল করে যায়, তাহলে তার হার্ট রেটটা কিন্তু, হার্ট রেটের সঙ্গে তার একটা মানে কি বলবো একটা ক্ল্যাশ হয়। সেটা ডাক্তারবাবুরা তখন বলে যে না আপনার এতটা কমছে, ওষুধ আমাকে চেঞ্জ করতে হবে, অন্য গ্রুপের ওষুধ দিয়ে দেখতে হবে যে কি। সবই হচ্ছে আপনার পারমুটেশন কম্বিনেশন। মানে আপনার শরীরে যেটা ভালো কাজ করছে আমার শরীরে নাও করতে পারে, একদম পার্সেন্ট। কারণ এখন তো আর ওই জেনেটিক্যালি টেলার্ড মেডিসিন চলছে, হয়তো আগামী 20-25-50 বছরের মধ্যে ভারতবর্ষ এসে যাবে, যে একটা মানুষের 18 বছর বয়সে তার সব প্যারামিটার রেকর্ড করা হবে। এবার সেই মানুষটার যখন 30 হচ্ছে, 40 হচ্ছে, তার বয়স কোনটা কোনটা বাড়ছে, কোনটা কোনটা কমছে, সেই অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হবে, যেটাকে আমরা বলি জেনেটিক্যালি টেলার্ড মেডিসিন। এটা অলরেডি ফাইজার এবং অন্যান্য বিভিন্ন কোম্পানি আমেরিকাতে অলরেডি শুরু করে দিয়েছে। আমরা যেগুলো রেঞ্জ বলছি না নর্মাল, এগুলো তো খুবই আপেক্ষিক ব্যাপার। কারণ আমার ক্ষেত্রে 140 নর্মাল হতে পারে, আপনার ক্ষেত্রে সেটা 120 হতে। আমার ইন্ডিভিজুয়াল কোনো প্যারামিটার আমার কাছে নেই, কিন্তু যে কোনো আপনি ব্লাড টেস্টই করুন, সবই কিন্তু আপনি দেখছেন নর্মাল রেঞ্জ, ওটা কিন্তু অ্যাভারেজ, এটা করে দেখা কিছু লোকের মধ্যে করে তারা অ্যাভারেজ বের করে দিয়েছে। আমার কত সেটা কিন্তু আমি কোনোদিনই জানতে পারছি না। যেটা আমেরিকাতে লাস্ট 5-7 বছরে খুব কাজ চলছে, যে আমি যখন অ্যাডাল্টহুড আর চাইল্ডহুডের জাংশনে, তখন আমার সব প্যারামিটার রেকর্ড করা হচ্ছে, আমি সুস্থ অসুস্থ যাই হই করা হচ্ছে। সেইটা হলো আমার রেফারেন্স বা নর্মাল রেঞ্জ। তার সঙ্গে আমার বয়সের সাথে সাথে আমার কি কি পরিবর্তন ঘটছে, ঘটছে কি ঘটছে না বা যা হোক, সেই অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে। হুম, যেটা অনেকটা বলতে পারেন আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিতে আছে, যে একই পালসেরিটা পেট খারাপও ঠিক করে, আবার দেখা গেলে কারো জ্বর হলো তাকেও পালসেরি। আমি কথা কথা বলছি, আমি জানি না হোমিওপ্যাথি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে একই ওষুধে একটা পার্টিকুলার ডিজিজ একজনের ঠিক হচ্ছে, আরেকজনের একটা অন্য ডিজিজ ঠিক হচ্ছে। তার মানেটা কি? সেই ওষুধটা সেই ডিজিজটাকে অ্যাটাক করছে না, সেই ওষুধটা তো পুরো শরীরে পুরো সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করছে, যেটা আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি যেটা করে, যে কোনো পার্টিকুলার ডিজিজকে যেটা সিস্টেমটাকে ঠিক করো, তাতে অটোমেটিক্যালি ওটাও ঠিক হয়ে যাবে। যেটা এলোপ্যাথিতে একদমই করে না। এলোপ্যাথিতে তো একদম টার্গেট স্পেসিফিক ইয়ে। আপনি আজ ব্লাড প্রেশার ওষুধ বন্ধ করে দিন, কাল থেকে দেখবেন বেড়ে গেছে। তাহলে ও শুধু এটাকে টার্গেট করছি, ঠিক আছে, এবং সেই জন্যই তার সাইড এফেক্টও অনেক বেশি। আবার অন্যদিকে দেখলে এলোপ্যাথিকে খারাপ বলা যাবে না, আপনার ইমিডিয়েট যদি এমার্জেন্সি হয় তখন এলোপ্যাথি আপনাকে ঠিক করবে, এই অ্যালাইড গুলো করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার ক্রনিক ডিজিজ হয় তখন আবার অ্যালাইড গুলোই আপনাকে বাঁচাবে। অ্যাকিউট কন্ডিশনে এলোপ্যাথি, ক্রনিক হলে আমার অল্টারনেটিভ দেখতেই হবে। যেমন ডায়াবেটিস, এখন প্রচুর অল্টারনেটিভ কাজ চলছে, প্রচুর। যে কত ওষুধ খাবে একটা মানুষ, যে ওষুধই খাবে তার পেটটা 12টা বাজছে, হ্যাঁ, তার মেটাবলিক সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন ডায়াবেটিক পেশেন্টদের হাই মানে আপনার কনস্টিপেশন ইত্যাদি সমস্যা মারাত্মক রকম, ডাইজেশন ঠিক মতো না হওয়া ইত্যাদি ব্যাপার সব ওই ওষুধে। বলছে তাহলে আইদার আপনি ইনসুলিন নিন, তাহলে কোনো প্রবলেম হবে না। কেন? ইনসুলিন তো হিউম্যান ইনসুলিন নিচ্ছে। যদি আপনি ইনসুলিন না নিতে চান, তাহলে আপনি অল্টারনেটিভ ট্রিটমেন্টে আসুন। সময় লাগবে, আমরা আজ খেলাম কাল থেকে এফেক্ট পাবো তা না, 3 মাস লাগবে, কিন্তু 3 মাস বাদে আপনি নিজেই উপকারটা বুঝতে পারবেন। সেই 3 মাস আপনার লাইফ স্টাইলটাকে ঠিক রাখতে হবে। কেন? অল্টারনেটিভ সিস্টেমে একটু সময় লাগে কাজ হতে পারে। না, না, একদমই না। বরং বরং যারা যারা ক্রনিক ডায়াবেটিক এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, আমি সবসময় বলি তাদের ইনসুলিন নিতে। কেন? ইনসুলিনে আপনার কোনো সাইড এফেক্ট নেই। এই যে আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, অনেক ডিজিজ শরীরের মধ্যে থাকে যেগুলো আমরা বুঝতেই উঠতে পারি না, এবং যতদিনে বুঝতে পারি ততদিনে সেটা অনেকটা প্রোগ্রেস করে যায়, বিশেষত হার্টের সমস্যা। হ্যাঁ, বোঝাই যায় না, একদম সাইলেন্ট কিলার। হুম, সেখানে এটা একটা পার্ট। আচ্ছা, এবার আমি বলছি যে এই যেটা বললাম কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে আপনার মেকানিক্যাল ইভেন্ট, কিন্তু এই যে রক্ত আসছে একটা থেকে একটা জায়গায় যাচ্ছে, সমস্ত শরীরে যাচ্ছে আবার আসছে, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কাজ চলছে, যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল ইভেন্ট। এই ইলেকট্রিক্যাল ইভেন্ট যদি ঠিকঠাক না হয়, এইটা যদি পারফেক্টলি না হয়, তাহলে এই ঘটনাটা পারফেক্টলি হবে না। কিরকম বললে বুঝতে পারবেন, যে আমাদের হার্টের হার্টের ওয়ালে ইলেকট্রিক্যাল ইভেন্ট মানেই হচ্ছে আমার ওই একটা পোটেনশিয়াল, অর্থাৎ আমার একটা কারেন্টের ফ্লো হবে। নর্মাল আমরা ইলেকট্রিক বোর্ডের কারেন্টের মতো না, কিন্তু কারেন্টের ফ্লো হবে। এবার ফ্লোটা কোথা দিয়ে হবে? না, ফ্লোটা যে
টিস্যুগুলোর মধ্যে দিয়ে হবে সেগুলোকে আমরা বলি স্পেশাল জাংশনাল টিস্যুজ অফ হার্ট। তার মধ্যে যেটা অন্যতম আপনার নাম শুনেছেন এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এসএ নোডকে বলা হয় পেস মেকার অফ দ্য হার্ট, পেস মেকার অফ হার্ট। এসএ নোড থাকে হচ্ছে মোটামুটি এই রকম জায়গায়, এটা হলো এসএ নোডের পজিশন। পেস মেকার অফ দ্য হার্ট কেন? এই এসএ নোড হচ্ছে রিজেমটা সেট করে, যেই রিজেম দিয়ে ইলেকট্রিক্যাল ইভেন্টটা এই হার্টের ওয়াল দিয়ে সব দিকে আসে। ইলেকট্রিক্যাল ইভেন্ট যতক্ষণ না ঠিকঠাক মতন হার্টের ওয়ালে পুরো হবে ততক্ষণ এই যে হার্টের সংকোচন প্রসারণ করার ক্ষমতা এটা হবে না। তাহলে এসএ নোড হচ্ছে প্রথম সেটা শুরু করে কতটা বিটে করে, 70 থেকে 80 পার মিনিট টাইমস বিট করে। এসএ নোডের পরে আসি হচ্ছে 2 নম্বর এভি নোড। এভি নোড হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এভি নোড। এ মোটামুটি 50 থেকে 60 টাইমস বিট করতে পারে। এভি নোড থাকে কোথায়? নামটা শুনেই বুঝতে পারছেন, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের জাংশনে এরকম জায়গায় থাকবে, এটা হচ্ছে এভি নোড, এভি নোড। 3 নম্বর থাকে হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ হচ্ছে দুটো ভাগ থাকে তার, রাইট আর লেফট, রাইট লেফট। এই রাইট আর লেফট মানে হলো এই যে এসএ নোড এভি নোড এইরকম জায়গা থেকে বান্ডেল অফ হিজ, এদিকে ঘুরলো একবার এদিকে ঘুরলো একবার, তাই এটা হলো বান্ডেল অফ হিজ, রাইট আর লেফট দুটো ভাগ, দুটো ভাগ দুদিকে। পুরো ওয়ালটা হাতের পুরো ওয়ালকে ওদের সিমুলেট করতে হবে, পুরো ওয়ালটাকে অ্যাক্টিভেট করতে হবে, এটাই ওদের কাজ। 4 নম্বর হলো লাস্ট পার্কিনজি ফাইবার, পার্কিনজি ফাইবার। পার্কিনজি ফাইবারটাকে এই জায়গাটায় এই ওয়ালটাকে এই ওয়ালগুলোকে দেখার জন্য পার্কিনজি ফাইবার। তাহলে এই যে স্পেশাল জাংশনাল টিস্যুজ অফ হার্ট চারটে, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজি ফাইবার, এরা কি করে হার্টের ওয়ালে ইলেকট্রিক্যাল ইভেন্টটাকে চালু রাখে, কন্ডাকশন করায়, কন্ডাকশন অফ আয়ন্স, এবং তার মাধ্যমে কি করে হার্টের ওয়ালের সেই ক্যাপাসিটি তৈরি করে যাতে সে পাম্প করে রক্তটাকে ওপর থেকে নিচে বা সমস্ত শরীরে পাঠাতে পারে। তার মধ্যে দেখুন এটাকে আমরা বলেছি পেস মেকার অফ হার্ট, মানে এই রিদমটাই পুরো শুরু হয় এবং এই রিজনটার ফলেই কিন্তু এই মেকানিক্যাল ইভেন্টটা ঠিকঠাক মতন হয়। এখন দেখবেন অনেকে বলে যে পেসমেকার লাগাতে হবে, মানেটা কি? মানেটা হচ্ছে কোনো কারণে তাদের ক্ষেত্রে এই এসএ নোডটা আর ঠিক মতন কাজ করছে না। ঠিক মতন কাজ করছে না মানে হয়তো এসএ নোডটা কোনো কারণে ডিফেক্ট হয়েছে, এসএ নোডটা কোনো কারণে ব্লক হয়েছে, বা কোনো কিছু হওয়ার জন্য এসএ নোডটা ঠিক মতন কাজ করছে না। এসএ নোড যদি কাজ না করে এভি নোড কিন্তু আপ্রাণ চেষ্টা করবে সেই কাজটা করে দেওয়া। হিউম্যান বডি তো সবসময় একটা সেকেন্ড মানে রাস্তা আছে, প্রথমটা যখন হবে না সেকেন্ডটা। কিন্তু দেখুন এভি নোডের এই এতটা রেটের বিট করার ক্ষমতা নেই, এর কিন্তু কম। সেই জন্য কি হবে, আপনার ওভারঅল কার্ডিয়াক সাইকেলটা স্লো হয়ে যাবে। ওভারঅল কার্ডিয়াক সাইকেলটা স্লো হলে কি হবে, রক্ত শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছতে সময় বেশি লাগবে। তাই এভি নোড যখন কাজ করবে তখন তখন দেখা যাবে সেই পেশেন্টের অনেক রকম সিমটম হচ্ছে, অনেক রকম সমস্যা হচ্ছে, তখন ডাক্তার দেখাতে বলবে। ডাক্তার তখন বলবে যে আপনি একটা ইয়ে করুন তো, আপনি একটা ইসিজি করে আনুন তো, একটু ইসিজি দেখি আর একটু কিছু টেস্ট আরো করি। তো তখন দেখা যাবে যে এইখানে প্রবলেম আছে। তাহলে পেসমেকার লাগানো মানে কি? পেসমেকার লাগানো মানে হচ্ছে একটা ব্যাটারি চালিত যন্ত্র যেটা 70 থেকে 80 বার মিনিটে বিট করতে পারে, সেটা বাইরে থেকে লাগিয়ে দেওয়া। তাহলে কি হবে,
সেই পেসমেকারের ব্যাটারিটা পরিবর্তন করতে হবে বেশ কিছু বছর বাদে বাদে, সেটা ডিপেন্ড করে পার্সেন্ট টু পার্সেন্ট। সেই মেশিনটা কি করবে, রিদমটাকে তৈরি করবে। এই রিদমটা যদি না হয় তাহলে কিন্তু আপনার এই এই যে এত বললাম এখান থেকে রক্ত এখানে, এখান থেকে রক্ত ওখানে, এই যাওয়াটা হবে না। এবার একটা এইখানে বোঝা যায় একটা স্টেজে। আরেকটা স্টেজে কোথায় বোঝা যায়, যে অনেক সময় ডাক্তারবাবুরা দেখবেন আরেকটা টেস্ট করতে বলে যে ইসিজি করতে হবে। ইসিজিটা তাহলে কি জিনিস, না ইসিজিটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলি আমরা। ইসিজিটা হচ্ছে, একটু মুচ্ছি এই জায়গাটা, খুব ক্রুড একটা টেস্ট, মানে খুব পারফেক্ট কিছু বলে না, কিন্তু আবার একে ছাড়া চলাও যায় না। এর পুরো কথা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ঠিক আছে? যে রেকর্ডিংটা আমরা পাই এটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর মেশিনটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ঠিক আছে? মোটামুটি ওর স্পিড হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড, এই রেটে ওই কার্ভটা আসে যেটা দেখি আমরা। কি থাকে না, ইসিজি হচ্ছে বেসিক্যালি এই যে আমি বললাম এই ঘটনাগুলো ঘটছে, এটা বাইরে থেকে আমি রেকর্ডিং নেওয়ার চেষ্টা করছি যে ঠিকঠাক হচ্ছে না। কি করে বাইরে থেকে রেকর্ডিং নেবো, যেরকম সবসময় করে ইলেকট্রোড লাগিয়ে। ইলেকট্রোড কোথায় লাগানো হয়, হাতে পায়ে বিভিন্ন জায়গায় আছে, আমি ওই লোকেশন গুলোর মধ্যে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? এবং হার্টের আশপাশে নেওয়া হয় এখন বেশি করে, যাতে আমি এক্সাক্ট আমার সেই একই, যত হার্টের কাছে থাকবে তত আমার অ্যাকিউরেট আসবে রেজাল্টটা। তো তাতে একটা ওয়েভ পাওয়া যায়, যেটা ইলেকট্রোকার্ডিওগ্রাম বললাম। ওয়েভটা কিরকম দেখতে হয়, এরকম দেখতে হবে, এরকম দেখবেন পর 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 আসে, ঠিক আছে? প্যাটার্নটা এটাই। এই পি ওয়েভ যেটা একটু, আচ্ছা এইটা হচ্ছে আমাদের, এটাকে বলি আমরা আইসো ইলেকট্রিক লাইন। মানে এই ওপর দিকে হচ্ছে সব প্লাস পজিটিভ, আর নিচের দিকে হচ্ছে সব নেগেটিভ, আর এটা হলো জিরো। সেই জন্য স্ট্রেট লাইন হয়ে গেলে বলে জীবন ভবলীলা সাঙ্গ। কেন? স্ট্রেট লাইন মানে জিরো, অর্থাৎ ওই ইলেকট্রিক্যাল ইভেন্ট কিছু হচ্ছে না। তাহলে পি ওয়েভটা, প্রথম যে ওয়েভটা, এটা অবশ্যই এটা পজিটিভ ওয়েভ, ওপরের দিকে আছে, তাই তো? পজিটিভ ওয়েভ। এবং পি ওয়েভটা কি ইন্ডিকেট করে, পি ওয়েভটা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল সিস্টোল, প্রথম যে ঘটনাটা কার্ডিয়াক সাইকেলে ঘটছে। কিন্তু যেহেতু এটাকে আমরা ইলেকট্রিক্যাল ইভেন্ট বলি, সেই জন্য সিস্টোল নামটা না বলে তখন আমরা এটাকে বলি অন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অর্থাৎ কারেন্টের যখন ব্যাপার এসে গেল, ব্যাপারটা একই, কিন্তু যখন আমি কার্ডিয়াক সাইকেলের রেসপেক্টে বলবো তখন বলবো অ্যাট্রিয়াল সিস্টোল, যখন ইসিজির ওয়েভের মাধ্যমে বলবো তখন বলবো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অর্থাৎ পি ওয়েভ যদি আমার ঠিকঠাক থাকে, তার হাইট ঠিকঠাক থাকে, তার নেচার ঠিকঠাক থাকে, তাহলে আমার অ্যাট্রিয়াল সিস্টোল, হ্যাঁ, পি ওয়েভটা ইন্ডিকেট করছে আমার হৃদচক্রের অ্যাট্রিয়াল সিস্টোল, প্রথম যে ইভেন্টটা। এটাকে আমি ইলেকট্রিক্যাল ইয়ের মাধ্যমে, বাইরে থেকে আমি কি করে বুঝবো অ্যাট্রিয়াল সিস্টোল ঠিক মতন হচ্ছে, সেটাই ইসিজির মাধ্যমে বোঝা যায়। তাই প্রথম যে ওয়েভটা, পি ওয়েভটা, এটা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল সিস্টোল, যেটা আমি কার্ডিয়াক সাইকেলে বললাম, সেটাই এখানে আমরা বলি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অর্থাৎ পি ওয়েভের হাইট, পি ওয়েভের নেচার, পি ওয়েভের টাইম, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝতে হবে অ্যাট্রিয়াল সিস্টোল ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পি ওয়েভ উল্টে যায়, পি ওয়েভ অ্যাবসেন্ট হয়ে যায়, পি ওয়েভ না থাকে, তার মানে বুঝতে হবে সিস্টোল হচ্ছে না, অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে না। তো হচ্ছে না কেন সেটার কারণ তো পরে বের করতে হবে, ইসিজি তো সেটা বলবে না। ইসিজি খালি বলে দেবে যে না ভাই আপনার প্রবলেম আছে, এবার আপনি দেখুন এরপরে কি টেস্ট করবেন, সেটা পরে আসছি কি টেস্ট হবে। তাহলে এটা গেল পি ওয়েভ। তারপরে দেখুন একটা আছে কিউ আর এস, এটা একসঙ্গে বলা হয় কিউ আর এস কমপ্লেক্স, তিনটে ওয়েভ একসাথে নিয়ে বলা হয়, এটাকে বলে কিউ আর এস কমপ্লেক্স। আমাদের কিউটা নেগেটিভ, কেন, এই জিরোর থেকে নিচে, ঠিক আছে? আটটা পজিটিভ, আটটা আবার এসটা আবার নেগেটিভ। এই কিউ আর এস কমপ্লেক্সটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার সিস্টোল, বা আমি যেটা বললাম যে সিস্টোল না বলে ইসিজির ক্ষেত্রে বলা উচিত
ডিপোলারাইজেশন। সিস্টোল কথার মানে ইসিতে ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার সিস্টোল। তার মানে যদি এই ওয়েভটার হাইট, অ্যাম্পলিটিউড, পিক, নেচার সব ঠিক থাকে, তাহলে বুঝতে হবে আমার ভেন্ট্রিকুলার সিস্টোল, যেটা মেন ইভেন্ট আমার, সেটা ঠিকঠাক মতন হচ্ছে। কেন ভেন্ট্রিকুলার সিস্টোলই মেন ইভেন্ট, সমস্ত শরীর রক্ত পাঠানোর দায়িত্ব ওই প্রসেসটা। তাহলে এটা হলো কিউআরএস। আর দেখুন একটা লিখেছি টি ওয়েভ, লাস্টে টি। টি ওয়েভটা ইন্ডিকেট করে, টি ওয়েভটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ডায়াস্টোলের আবার এখানে নাম হচ্ছে রিপোলারাইজেশন, ডি আর নয়। এবার আপনি বলতে পারেন যে আমার তো অ্যাট্রিয়াল সিস্টোল হলো, ভেন্ট্রিকুলার সিস্টোল হলো, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলও কভার হলো, তাহলে আমার অ্যাট্রিয়াল ডায়াস্টোলটা কই গেল? ওটা এখানে দেখাচ্ছে না কেন? এটার বললো না, কোথায় গেল এটা? এটাও আছে, কিন্তু কি হয়, এই যে সময়টা, এই সময়টার মধ্যে এটাও চলে, এটাও চলে, সেই জন্য ওটা সুপার ইম্পোজ হয়ে যায়, পেছনে দেখা যায় না, মানে ওয়েভের পেছনে আছে। কিন্তু যেহেতু এটা খুব একটা বড় কাজ নয়, খালি আপার চেম্বার গুলো ভরছে, সেটা এটার ইসিজিতে আর দেখার খুব একটা প্রয়োজন নেই, সেটা এটা সুপার ইম্পোজ হয়ে যায়। আমরা মেনলি তিনটে ঘটনা দেখি, অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ইসিজির মাধ্যমে দেখি। এবার যদি এখানে কোথাও কোনো সমস্যা হয়, তখন ইসিজি থেকে যদি কোনো গন্ডগোল পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে তার কোনো রকম সমস্যা আছে। এবার সমস্যা অনেক রকমের হতে পারে হার্টে। একটা হতে পারে যে এই এসএ নোড থেকে এবি নোডে আসতে পারছে না, এবি নোড থেকে এখানে যেতে পারছে না, মানে এই নোডাল কোথাওটা ব্লক হয়েছে, ফার্স্ট ডিগ্রি ব্লক, সেকেন্ড ডিগ্রি ব্লক। দেখবেন ইসিতে লেখে আর বিবি, রাইট বান্ডেল বাঞ্চ ব্লক, এল বিবি, লেফট বান্ডেল বাঞ্চ ব্লক, মানে এই যে বান্ডেল আপনি সেখানে ব্লক হয়েছে। ব্লক মানে কি হচ্ছে? ব্লক মানে এই যে এখান থেকে যে ইম্পালসটা, ইলেকট্রিক্যাল যে ওয়েভটা আসলে ওটা টাইম বেশি লাগছে, বা অনেক সময় হয়তো আসলোই না। সেই ক্ষেত্রে তখন ডাক্তারবাবুরা বলবে নেক্সট যে টেস্টটা করতে হবে সেইটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। নাম শুনে থাকবেন, ইকোকার্ডিওগ্রাফি, তাহলে ইকো করে দেখতে হবে। ইকোকার্ডিওগ্রাফিটা কি? ইকোকার্ডিওগ্রাফিটা হচ্ছে সোজা কথায় আলট্রাসাউন্ড অফ দ্য হার্ট। আলট্রাসোনোগ্রাফি আমরা বডির অন্যান্য অর্গানের করি, হার্টের ক্ষেত্রে সেইটাকেই বলা হয় ইকোকার্ডিওগ্রাফি। অর্থাৎ হার্টের এই ওয়ালগুলো ঠিকঠাক পাম্প করছে নাকি, এই মানে ওয়ালগুলো ঠিকঠাক আপনার রিজেমে বিট করছে নাকি ওয়াল, সেই ওয়ালটা দেখা হয় ইকোকার্ডিওগ্রাফি। যদি কোথাও ঠিকঠাক বিট না করে, তখন ডাক্তারবাবু বলবে না, তাহলে তো আপনার কোথাও একটা ফার্স্ট ডিগ্রি ব্লক আছে। সেটা পেসমেকার কারণে হতে পারে যদি বড় কিছু হয়, বা অন্যান্য কোথাও কোনো কারণে হতে পারে। ঠিক আছে, তখন বলে যে ঠিক আছে আপনার তো ব্লক হচ্ছে, ঠিক আছে, এবার আমরা ইকোকার্ডিওগ্রাফি করলাম, এবার লাস্ট আরেকটা টেস্ট করব, যেটা দেখে আমরা কনফার্ম হব যে আপনার অন্য কোনো সমস্যা আছে, সেইটাকে বলা হয় হচ্ছে অ্যানজিওগ্রাফি। ঠিক আছে, অ্যানজিওগ্রাফি। অ্যানজিওগ্রাফিতে কি করা হয়, একটা ডাই ইনজেক্ট করে দেওয়া হয় ভেনের মধ্যে দিয়ে, সেই ডাইটা আবার হার্টে আসবে এবং সমস্ত শরীরেও যাবে। এবার সেই ডাইটা যখন যাচ্ছে, দেখা গেল অ্যানজিওগ্রাফি করে হার্টের নিজেরও তো একটা সাপ্লাই লাগবে, হার্টের নিজেরও তো খাবার, অক্সিজেন সব প্রয়োজন পাম্প করার জন্য। তার মানে হার্টের নিজের একটা সার্কুলেশন আছে, যেটাকে আমরা বলি করোনারি সার্কুলেশন। মানে হার্টের নিজের একটা সেট অফ আর্টারি আছে, নিজের একটা সেট অফ ভেন আছে, এসব আছে, করোনারি আর্টারি, করোনারি ভেন ইত্যাদি আছে। তো অ্যানজিওগ্রাফি করে দেখা হয় যে হার্টে যে ব্লাড ভেসেল গুলো ঢুকছে, সেই ব্লাড ভেসেল গুলোর মধ্যে কোথাও কি কোনো ক্লট আছে। যেমন ডাক্তারবাবু বলে আপনার 60% ব্লক, আপনার 90% ব্লক, মানে যদি এনি ব্লক হুইচ ইজ বিলো 60% অর 60% এন্ড বিলো, সেটা মেডিসিন দিয়ে ঠিক করা যাবে। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে কোনো কারণে সেই ভেসেলটার মধ্যে ওই যে বললাম কোলেস্টেরল বা কিছু ডিপোজিট হয়ে গিয়ে রক্তটা যেতে পারছে না, আটকে যাচ্ছে, তাহলে আমাকে সেই ডিপোজিটটাকে ভাঙতে হবে, তার জন্য ওষুধ দিতে হবে।
দিয়ে যদি আমি ভাঙতে পারি তাহলে আমার আবার সার্কুলেশন ঠিক হবে। কিন্তু যদি মানে 60-র বেশি হয়ে যায়, 75, 90 এরকম, কেন এগুলো ব্রাঞ্চ আছে, মানে করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারির দুটো ব্রাঞ্চ, লেফটের 3টে ব্রাঞ্চ, মানে টোটাল 5খানা ব্রাঞ্চ আছে, কোথাও না কোথাও ব্লক হতে পারে। তারপরে আপনার 3টে ব্লক আছে, তার মধ্যে একটাতে ওষুধ দিয়ে ঠিক হবে, বাকি দুটো ঠিক হবে। কলকাতাতে তো আরোই বলবে ঠিক হবে না, কেন কিভাবে তাকে সার্জারিতে ফেলা যায় সেটাই তার প্রথম উদ্দেশ্য। হ্যাঁ, তো সেটা তো পরের বিষয়, যাই হোক। কলকাতাতে কোনো রকম কনজারভেটিভ ট্রিটমেন্ট হয় না, কিছু বাঁচিয়ে রাখা ধরে রাখা ওইসব নেই, মারো কাটো একদম, দাও তার 12টা বাজিয়ে। হ্যাঁ, ওসব দেখার ব্যাপার নেই। তো তখন ডাক্তারবাবু বলবে যে আপনার 90% ব্লক, বা আপনার 10% ব্লক, দেখা যাবে যেতেই পারছে না ডাইটা পুরো আটকে গেছে। আজকাল তো কম্পিউটারে সবই দেখা যায়। তখন বলবে যে আপনার দুটো অপশন আছে, যদি এরকম হয় দুটো অপশন আছে। কি অপশন? আপনার হয় করতে হবে অ্যানজিওপ্লাস্টি, আর না হলে আপনাকে করতে হবে CABG, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, বাইপাস সার্জারি সোজা কথা। এখন দুটো প্রসেস কি, বা কারা কারা কোন প্রসেসের জন্য প্রযোজ্য? যদি কম বয়স হয়, যদি নন ডায়াবেটিক হয়, কম বয়স হয়, তখন ওই বাইপাসে না গিয়ে প্রথমে অ্যানজিওপ্লাস্টি করে। অ্যানজিওপ্লাস্টি সোজা কথায় কি, ধরুন কর্পোরেশনের নর্দমায় নোংরা জমেছে, একটা ভালো ঝাড়ু আনা হলো বা কোনো মেশিন দিয়ে সেই নর্দমার নোংরাটাকে ফেলে সরিয়ে দেওয়া হলো। অ্যানজিওপ্লাস্টিও ঠিক তাই করা হয়। বেলুন অ্যানজিওপ্লাস্টি বলি, একটা ডিভাইস থাকে স্টেন্টের মতন, স্টেন্ট বলে, তার পেছনে একটা বেলুনের মতন স্ট্রাকচার থাকে, ওটাকে সার্জিক্যালি ওই আর্টারিটার মধ্যে বসিয়ে দেওয়া হয়। দিলে ওটা কনস্ট্যান্ট কি করে, ওইখানে যে ক্লটটা হয়েছে, যে বন্ধ রাস্তাটা যে ব্লক হয়ে আছে, সেই ব্লকটাকে ভাঙার চেষ্টা করে রাস্তাটাকে পরিষ্কার করার চেষ্টা করে। এইটা হলো বেলুন অ্যানজিওপ্লাস্টি। কম বয়স হলে ডাক্তারবাবু এটাই বলে, কেন কি ওটা উম, ওটা লং টার্মের জন্য কখনোই হয় না, 5-7-10 বছর পরে আবার ওটাকে রিসার্জারি করতে গেলে, ওটা সারা জীবনের জন্য নয়। কিন্তু ধরুন বয়স্ক পেশেন্ট, ডায়াবেটিক, তার ক্ষেত্রে বলে যে ভাই বাইপাস গ্রাফটিং করুন। বাইপাস গ্রাফটিংটা কি জিনিস না, বাইপাস কথার মানেই হচ্ছে যে আমার যে রুটে ঝামেলা হচ্ছে সেই রুট বাবা ছেড়ে দিই, আমার দরকার নেই, নতুন রুট তৈরি করি। কলকাতা শহরে যখন প্রচন্ড ট্রাফিক হয়েছিল তখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস তৈরি হয়েছিল, তাতে গাড়িগুলো অনেক কিলোমিটার ঘুরে যেতে হতো, কিন্তু দেখা যেত উল্টোডাঙ্গা থেকে যাদবপুর সে 15 মিনিটে পৌঁছে যাচ্ছে, যেটা কলকাতা শহরের মধ্যে দিয়ে কোনোদিনই তার সম্ভব নয়, কথার কথা বলছি আমি। এখন অন্য প্রশ্ন যে বাইপাসে আরো বেশি ট্রাফিক হয় কলকাতা শহরে থেকে, সেটা অন্য কথা, সেটা আমাদের প্ল্যানিং এর অভাবে, যাই হোক, ঠিক আছে। তার মানে বাইপাস মানেই হচ্ছে একটা নতুন রুট তৈরি করবো। নতুন রুট কি করে তৈরি করবো, মানে যে আর্টারিটা আমার বন্ধ হয়েছে আমি ভাববো না, ডাক্তারবাবু বডির কোনো একটা জায়গা থেকে আর্টারি কেটে এনে সার্জিক্যালি একটা নতুন আর্টারি প্রতিস্থাপন করবে। অর্থাৎ করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। গ্রাফটিং মানে বডির অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে সেইখানে বসিয়ে দেওয়া। আগে কি হতো, যখন টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না, জেনারেলি পায়ের থেকে নেওয়া হতো। তাতে দেখা যেত যে ওই বাইপাস সার্জারিতে যে রুটটা তৈরি হলো, ওটা ডেভেলপ করতে, আর্টারিটা ডেভেলপ করতে একটু সময় লাগতো, কেন বডির জায়গা বিশেষেও আর্টারি স্ট্রাকচারের তারতম্য আছে। আমি অত ডিটেলে যাচ্ছি না। এখন কি করে, এখন হার্টেরই কোনো একটা অংশ থেকে, কোনো মানে চেস্ট ক্যাভিটিরই কোনো একটা জায়গা থেকে আর্টারিটাকে নেওয়া হয়, তাতে কি হয়, তাড়াতাড়ি ওটা রুটটা তৈরি হয়, এবং তাতে পেশেন্টকে খুব তাড়াতাড়ি ছেড়েও দেওয়া যায়, সঙ্গে সঙ্গে সাথে রেসপন্ডও করে, খুব তাড়াতাড়ি তাকে রিলিজও করে দেওয়া যায়। ঠিক আছে। তো বাইপাস গ্রাফটিং মানে নতুন করে আমি একটা রুট করলাম, পুরোনো যা হয়েছে ভুলে গেলাম, বন্ধ আছে বন্ধ থাক, ওকে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, নতুন একটা প্রসেস আমি তৈরি করলাম। ঠিক আছে, বোঝাতে পারছি, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার হচ্ছে যে আরো কিন্তু হার্টের অনেক রকমের সমস্যা হতে পারে, যেরকম আপনার আরেকটা সমস্যা হয় যে ভালভের সমস্যা। ভাল্ব, অর্থাৎ এই যে ভাল্ব বলছি বন্ধ হবে, খুলবে, এটা তো ঠিক মতন হচ্ছে না, ভালভুলার ইনসাফিসিয়েন্সি বলি আমরা। তাহলে কি হবে, ভাল্ব যদি ঠিক মতন খোলা বন্ধ না হয়, তাহলে কি হবে, রক্তটা ওই ভালভের যে কাজটা, যিনি বলতে পারছেন রক্তটা উল্টো দিকে যাচ্ছে, রিগ্যাজিটেশন হচ্ছে, মানে পেছন দিকে যাচ্ছে। যে আমি ডাইজেস্টিভ সিস্টেম পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের ভালভগুলো উল্টো দিকে খুলে গেছিল, ভমিটিং, বেশি খেলে যে ভমিটিং হয়, ওটা বেশি কষ্টদায়ক এই কারণে যে যে রুটে যাচ্ছিল তার উল্টো দিকে যাচ্ছে, এখানেও রক্তের উল্টো দিকে যেতে পারে, তখন অনেক রকম সমস্যা হয়। ভালভ আজকাল কিন্তু সার্জারি করে ঠিক করে দেওয়া যায়। ভালভের সমস্যা জেনারেলি খুব বাচ্চাদেরও ধরা পড়ে, মানে জন্মর পরে দেখা গেল ভালভের সমস্যা, বা জন্মর পরে এটা যেটা সমস্যা হয় হার্টে ফুটো বলে। হার্টে ফুটো মানে হচ্ছে এই অরিকেল আর ভেন্ট্রিকেলের যে জাংশনটা, এখানে কোথাও একটা হোল আছে। তাহলে কি হচ্ছে, বিশুদ্ধ রক্ত আর অশুদ্ধ রক্ত দুটো মিশে যাচ্ছে।
মিশে গেলে কি হচ্ছে, সে বাচ্চাটা দেখা যায় যে শরীরটা নীল হয়ে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, সে পাচ্ছে না, তখন তাকে ইমিডিয়েট মেডিকেল বোর্ড বসিয়ে এই ইয়েটার হোলটাকে মেন্ড করে দেওয়া হয়। মনে রাখবেন আমরা যখন ভ্রূণাবস্থায় থাকি মায়ের পেটে, তখন কিন্তু এই হোলটা থাকে না, মানে তখন কিন্তু খোলা মিক্সিং হয়, একটা পয়েন্টে পরে তৈরি হয়। সেই জন্য যদি কখনো হার্টের এই ওয়াল গুলো দেখা যায়, একটা দাগ কিন্তু সবসময় দেখা যায়, একটা স্কার মার্ক, মানে ওটা আমাদেরও ভ্রূণাবস্থা থেকে যখন আস্তে আস্তে আমরা ম্যাচিওর করেছি তখন ওটা বন্ধ হয়েছে, প্রথমে কিন্তু খোলাই থাকে, সেই দাগটা কিন্তু থাকে সেই জন্য। ঠিক আছে, এবার কারোর ক্ষেত্রে সেটা বন্ধ হয় না, তখনই ডিফেক্টটা হয়। ঠিক আছে, তো এর একটা সমস্যা হলো। তাহলে এখন এইগুলো হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্রসেস যার মাধ্যমে। এখন কথা হচ্ছে যে এই যে আমি বললাম ব্লাড ভেসেল আমার ব্লক হচ্ছে, একে আমি বুঝতে পারবো না, না নিশ্চয়ই বুঝবো। বডি তো সবসময় সিমটম পাঠাবে। কিরকম সিমটম বডি পাঠাবে? না, বডির সিমটম প্রথম হচ্ছে যেটা ব্যথা হবে প্রথম বাইরে থেকে, যেটা আমরা অনেক সময় নেগলেক্ট করি। কিরকম? না, বুকের এক জায়গায় ব্যথা করছে, হ্যাঁ ব্যথা করছে, হয়তো গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, ওষুধ খেয়েছি, গ্যাসের ওষুধ খাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন একই সময়ে ব্যথাটা হচ্ছে, সঙ্গে প্রচন্ড ঘাম হচ্ছে, সঙ্গে প্রচন্ড ঘাম হচ্ছে। হ্যাঁ, সব বলছি, আসছি, শুরু তো করলাম সবে বলা। তো দেখা যাচ্ছে যে আসলে কেন আমাদের ভুল, একটা কারণ আছে। যখন প্রথম অ্যাংজাইনা, হার্টের ব্যথার নাম হচ্ছে অ্যাংজাইনা, ANGINA, অ্যাংজাইনা। অ্যাঞ্জাইনা কেন হয়? না, কারণ হচ্ছে যে হার্টের কোথাও একটা ওয়ালে মানে রক্ত সাপ্লাই হতে পারছে না। সাপ্লাই হতে পারছে না বলে সে সবসময় অন্য পার্টের থেকে একটু পিছিয়ে পিছিয়ে কাজ করছে, একই সাথে যে কাজ করতে পারছে না। তো অ্যাঞ্জাইনাল পেন আমরা বুঝতে সমস্যা হয় কেন, যে আমাদের যে গ্যাসের ব্যথাটা সেটা এরকম জায়গায় হয়, ডায়াফ্রামের কাছাকাছি, যেটাকে আমরা বলি হচ্ছে সোলার প্লেক্সাস বা এপিগ্যাস্ট্রিক রিজিয়নও বলে। আর হাতটা খুব কাছাকাছি অ্যাঞ্জাইনা পেন, মানে আপনার হয়তো কয়েক সেন্টিমিটারের তফাৎ। সেই জন্য অনেক সময় আমরা অ্যাঞ্জাইনাল পেনটাকে কিন্তু নেগলেক্ট করে ভাবি যে এটা গ্যাসের ব্যথা, কিন্তু অ্যাঞ্জাইনাল পেনের সঙ্গে অনেকগুলো সিমটম থাকে। কিরকম? জেনারেলি এটা রাতের দিকে বাড়ে, জেনারেলি এর সঙ্গে ঘাম হওয়া, একটা অস্বস্তি ভাব এটা থাকে, এবং দিনের একটা পার্টিকুলার সময় বারবার হতে থাকে। আপনার গ্যাসের ব্যথা যে কোনো সময় হতে পারে, কিন্তু এই অ্যাঞ্জাইনাল পেনটা দিনে একটা পার্টিকুলার সময় হয়। তখন কিন্তু একটু সজাগ হওয়া দরকার, আমরা অনেকেই হই না। ডায়াবেটিকদের ক্ষেত্রে আলাদা, তাহলে অ্যাঞ্জাইনাল পেনই হলো না, বোঝাই গেল না তার কিছু হয়েছে। কিন্তু নন ডায়াবেটিকদের ক্ষেত্রে কিন্তু বডি একটা সিমটম দেয়। আমরা কখন বুঝি? যখন এই ব্যথাটা বাড়তে বাড়তে রেডিয়েট করে, আমি পেন পড়াবো, রেডিয়েটিং পেন হয়ে যাবে, মানে হাতে চলে আসছে, বিশেষত বাঁ হাতে। ডাক্তারবাবুকে গিয়ে বলছে আমার এমন ব্যথা করছে এখানটা, বাঁ হাতে, যে ডাক্তারবাবু বাঁ হাতে চলে আসছে, আচ্ছা এক্স রে করি তো। প্রথমে প্রথমে এক্স রে, কেন মাসেল পেনও হতে পারে। যেই দেখা গেল সব ঠিক আছে, তখন বলে আপনি শিগগির কার্ডিওলজিস্টের কাছে যান, এটা অ্যাঞ্জাইনাল পেন। কেন? এটা রেডিয়েট করে, মানে দেখাটা এমন হচ্ছে, রেডিয়েটিং পেনের ধর্মই হচ্ছে যেখানে প্রবলেম সেখান থেকে শুরু করে সেটা বাড়তে বাড়তে তার পারিপার্শ্বিক এরিয়াতে চলে যায়। সেটা বাঁ হাতে হতে পারে, লাংসের দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, হতে পারে। সেটা ডান দিকে ব্যথা হচ্ছে মানে যে আমি একদম খুব নিশ্চিত হার্টের সমস্যা না, এটা বলা যায় না যতক্ষণ আমি টেস্ট গুলি করছি। তাহলে অ্যাঞ্জাইনা কিন্তু একটা বোঝবার ব্যাপার আছে, এটা আমরা অনেকেই এটাকে খুব নেগলেক্ট করি অ্যাঞ্জাইনাল পেন। বিশেষত আফটার 40 প্রত্যেকের একটু সজাগ হওয়া দরকার, যে সত্যি এটা অ্যাঞ্জাইনাল পেন না অন্য কিছু। এবার অ্যাঞ্জাইনাল পেনের কারণ যেটা বললাম আমি, যে কোনো কারণে রক্ত সেই জায়গাটা যেতে পারছে না, তাহলে সেটা পিছিয়ে পিছিয়ে কাজ করছে। আমরা বলি ইস্কিমিয়া হয়েছে, বলে দেখবেন ইস্কিমিক হার্ট। ইস্কিমিয়া মানে কি? অক্সিজেন ঠিক মতন হার্টের পেশিতে পৌঁছতে পারছে না। অক্সিজেন না গেলে হার্টের পেশি কাজ করবে কি? কাজ করবে না। অক্সিজেন ছাড়া আমাদের শরীরে কোনো পেশি কাজ করবে না। তাই ইস্কিমিয়া, ইস্কিমিক হার্টের অ্যাঞ্জাইনা হওয়াটা খুব স্বাভাবিক। এবং ইস্কিমিক হার্ট তখনই বলি, মানে এই টার্মগুলো হচ্ছে সব রিলেটেড টার্ম, একটার সঙ্গে একটা রিলেটেড। যে ইস্কিমিক হার্ট, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, দেখবেন বলবে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে প্রথম যে হার্ট অ্যাটাক হয় আর কি, মানে ইস্কিমিক হার্ট হলো, অর্থাৎ সাপ্লাই হতে পারছে না। ইস্কিমিক হার্ট, ইস্কিমিক হার্ট মানে ল্যাক অফ সাপ্লাই, ল্যাক অফ ব্লাড সাপ্লাই। ঠিক আছে, তারপরে হয় এমআই, এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অর্থাৎ একটা জায়গায় রক্ত না পেতে পেতে
হার্টের টিস্যুর একটা জায়গা আর কাজ করতে পারে না, ইনফাকশন, FARC। এবার এই মায়োকার্ডিয়াল ইনফাকশন আমি বাইরে থেকে কি করে বুঝবো, তো ভেতরে জিনিসটা দেখতে পাচ্ছি না, সেটাই বাইরে থেকে বোঝা যায় অ্যাঞ্জাইনা, বাইরে থেকে বোঝা যায় ব্যথাটা অ্যাঞ্জাইনা। ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো তখন ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে কনসালটেশন করা উচিত এবং প্রয়োজন মতন তার পরামর্শ মতন চলা উচিত। ঠিক আছে, এই ডিজিজ গুলো মেন। এবার এর পেছনে এই কেন ইসকিমিক হার্ট হচ্ছে, কেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে, তার কারণ হচ্ছে একটু আমি বললাম যে ওই হার্টের যে আর্টারি সে নিতে পারছে না। কেন পারছে না? তার মূল কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলের ফলে একটা ডিজিজ, যেটা আলটিমেটলি আমরা লিপিড প্রোফাইল করে টেস্ট করতে পারি বা বুঝতে পারি, সেই ডিজিজটার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। স্ক্লেরোসিস মানে শক্ত হয়ে যাওয়া, হার্ডেনিং হয়ে যাওয়া। ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস এটা হচ্ছে হার্ডেনিং অফ ব্লাড ভেসেল ওয়াল, অর্থাৎ ব্লাড ভেসেল ওয়াল তার স্বাভাবিক যে সংকোচন প্রসারণ সেটা আর করতে পারবে না, হার্ডেনিং অফ ব্লাড ভেসেল ওয়াল। কেন করতে পারবে না? না, এই যে আমার ব্লাড ভেসেলটা ছিল, এই ব্লাড ভেসেলের ভেতরে কোলেস্টেরল ঢুকে ডিপোজিট হয়ে গেছে। তাহলে কোলেস্টেরল ঢুকে যদি এরকম ডিপোজিট হয়ে যায়, তাহলে কোলেস্টেরল কি করছে, ওকে আর কমতে বাড়তে দিচ্ছে না, এটা হতে দিচ্ছে না। আমরা কেন হয় এটা, এটা হচ্ছে ডিপোজিট অফ কোলেস্টেরল প্লাক্স জমে, কোলেস্টেরল প্লাক্স বলি আমরা। প্লাক দাঁতেও জমে, দাঁতের মধ্যে নোংরা জমে, ডেন্টাল প্লাক বলে, একই ব্যাপার। ডিপোজিট অফ কোলেস্টেরল প্লাক কোথায়? ওই ভেসেলের ভেতরে, ডায়ামিটারে। তাহলে রক্ত যেতে পারছে না, আটকে যাচ্ছে। এইটা তো লাইফস্টাইল ডিজিজ, বয়সের যে কোনো বয়সে হতে পারে। অতিরিক্ত বাইরের খাবার খাওয়া, ফ্যাট জাতীয় খাবার খাওয়া, হ্যাঁ, অসময়ে খাওয়া, হ্যাঁ, এইসব অনেক কারণের জন্য এটা হয়। আরেকটা, বয়সের সঙ্গে সঙ্গে হয়। এখানে মনে রাখতে হবে যে অ্যাথেরোস্ক্লেরোসিস কি হচ্ছে, আমাদের যে সংকোচন প্রসারণ করার ক্ষমতা আর্টারি, সেটা চলে যাচ্ছে। চলে গেলে রক্ত যেতে পারছে না। কেন? সংকোচন প্রসারণ না, রক্ত যাবে কি করে? ও তো ঠেলে পাঠাবে, সে প্রক্রিয়াটাই ব্যাহত হচ্ছে। আরেকটা ডিজিজ হয় যেটা বয়সকালে হয়, যেটা সবার হবে, কেউ আটকাতে পারবে না, সেটাকে বলে আর্টেরিওস্ক্লেরোসিস। অনেক জায়গায় দুটোকে এক করে দেয়, দুটো এক নয়। আর্টেরিওস্ক্লেরোসিস মানে এখানেও স্ক্লেরোসিস মানে সেই আর্টারি ওয়াল হার্ডেন হবে, কিন্তু এখানে লাইফস্টাইলের জন্য নয়। 60 বছর, 65 বছর, 70 বছর হয়ে গেলে এমনিতেই আমাদের ব্লাড ভেসেলের ওয়ালে ইলাস্টিন বলে একটা প্রোটিন থাকে, ইলাস্টিন, যে ইলাস্টিসিটিটা করে, এই স্থিতিস্থাপকতাটা করে, সেই ইলাস্টিন প্রোটিনটা বয়সের সাথে সাথে কমে যায়। দেখবেন খুব লম্বা লোক বয়সের সাথে সাথে বডিটা বেন্ড করে যায়, কেন? কিছু প্রোটিন, এইসব জিনিসগুলো আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু খুব লম্বা লোকের না বয়স দেখবেন বডিটা একটুখানি উঁচু হয়ে যায়, একটু বেন্ড হয়ে যায় উইথ এজ। শর্ট হাইট লোকেদের সেটা বোঝা যায় না। সবই কিন্তু ওই প্রোটিনের অভাবের জন্য হয়, মানে প্রোটিনটা কমতে থাকে উইথ এজ। সেটা আর্টেরিওস্ক্লেরোসিস যেটা উপরে লিখলাম, এটা কারণ এটা হবেই, ন্যাচারাল প্রসেস। কিন্তু এটা কখনোই 60 বছর, 65 বছর, 70 বছরের আগে হবে না। কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসে কোনো বয়স নেই, 25 বছর, 30 বছর, লিপিড প্রোফাইল করলেই দেখা যাবে। লিপিড প্রোফাইল আমরা মূলত কি দেখি? কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড আর LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এবার দেখা যাবে কোলেস্টেরল 300-র ওপর, ট্রাইগ্লিসারাইড যেটা 150-র মধ্যে থাকার কথা, দেখা যাবে ট্রাইগ্লিসারাইড 250-300 হয়ে গেছে। LDL যেটা 100-র মধ্যে থাকার কথা, সেটাও দেখা যাবে 200-র কাছে। তো ডাক্তার বলবে ওরে বাপরে, আপনার তো লিপিড প্রোফাইল প্রচন্ড বেড়ে গেছে, তার এবং ডায়াবেটিক হলে সেটা বোঝাও যাবে না, তাই তখন হচ্ছে তার জন্য ওষুধ দেবে। আমরা অনেকেই রাতের বেলা একটা করে ওষুধ খাই, যেটা কমন হচ্ছে আপনার স্ট্যাটিন বলি আমরা, অ্যাটোভ্যাস্টাটিন বা স্ট্যাটিন জাতীয় ড্রাগ খাই আমরা, রোজুভাস, অ্যাটোলভাস, বিভিন্ন বিভিন্ন কোম্পানির নাম আছে এগুলো। এই স্ট্যাটিন অ্যাকচুয়ালি কি করে, আমাদের শরীরে কোলেস্টেরলটাকে তৈরি হতে দেয় না, বা কোলেস্টেরলটাকে স্বাভাবিক মাত্রায় রাখে। কোলেস্টেরল প্রক্রিয়াটা বিরাট প্রসেস আছে, 21খানা স্টেপ আছে, তার মধ্যে একটা পার্টিকুলার উৎসেচককেও বন্ধ করে দেয়, তাহলে কোলেস্টেরলটা তৈরি হতে পারে না। কিন্তু আবার সেই একই, এই ওষুধটা যেদিন আপনি খাবেন না, আবার সেদিন কোলেস্ট্রল তৈরি হবে, কেন? এই ওষুধটা তো পার্মানেন্টলি আর উৎসেচকটাকে বন্ধ করতে হবে না, যেদিন খাবেন সেই সেই 12 ঘন্টা 20 ঘন্টা কাজ করবে, আবার পরের দিন না খেলে আবার একই হবে। তো স্ট্যাটিন জাতীয় ড্রাগ কিন্তু আজকাল 40-এর পরে অনেককেই খেতে হচ্ছে, কারণ তারা লাইফস্টাইল চেঞ্জ করতে পারছেন না, বা স্বাভাবিক উপায়ে কোলেস্টেরল, LDL, ট্রাইগ্লিসারাইড এগুলোকে কমাতে পারছে না।
সেটা ওষুধ নির্ভর বা ড্রাগ ডিপেন্ডেন্স হতেই হচ্ছে। মোটামুটি 40-এর পরে আপনার প্রায় প্রত্যেকেই হয় কোলেস্টেরলের জন্য মানে লিপিড প্রোফাইলের জন্য ওষুধ, ব্লাড প্রেশার ওষুধ সবাইকেই মোটামুটি খেতে হচ্ছে। ব্লাড প্রেশারের ওষুধের ডিটেলে আমি অত যাচ্ছি না। কিছু থাকে আপনার ব্লকার আর কিছু থাকে হচ্ছে বেশি বেশি করে ইউরিন করিয়ে দেয়, অর্থাৎ শরীর থেকে ডায়ুরিটিক বলি আমরা, শরীর থেকে জলকে বের করে দেবে, যত জল বেরিয়ে যাবে রক্তের ভলিউম কমে যাবে, প্রেশারও কমে যাবে। হ্যাঁ, তো ডাক্তারবাবুরা সেটা বুঝে, পেশেন্ট বুঝে আস্তে আস্তে দেয়। কিছু ওষুধের কিছু সাইড এফেক্ট থাকে, সেগুলো ডাক্তারবাবুরা দিলেই বুঝতে পারে। প্রথম প্রথম ধরা পড়লে 7 দিন 10 দিন জন্য দেয়, তারপর আবার চেক আপে যদি দেখা যায় সব সমস্যা হচ্ছে তখন আবার চেঞ্জ করতে হয়। তো মূলত এইগুলোই আমার মোটামুটি বলার ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে। ঠিক আছে, তো আশা করি মোটামুটি তো বোঝাতে পেরেছি। ঠিক আছে। হুম। ট্রাইগ্লিসারাইডটা কি বলা খুব মুশকিল, কারণ এটা একটা কমপ্লেক্স বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়। এগুলো এগুলো হচ্ছে সব লিপিড, লিপিডের বিভিন্ন ভাগ। লিপিড মানে ফ্যাট। এই লিপিড বা ফ্যাটের অনেকগুলো ভাগ আছে, লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এইচডিএল যেরকম আমার শরীরের জন্য খুব ভালো, ওটাকে বলা হয় গুড কোলেস্টেরল। এইচডিএল বেশি থাকলে আপনার হার্ট ভালো থাকবে। আমার নিজের ব্যক্তিগতভাবে এইচডিএল খুব কম, সেটা আমি সবসময় ভয় থাকি যে কোন দিন না হার্ট অ্যাটাক হয়। যদিও আমার অন্য প্যারামিটার গুলো নর্মাল থাকে, কিন্তু এইচডিএলটা খুবই কম। ছেলেদের ক্ষেত্রে মোটামুটি এইচডিএলটা 55-60 এরকম থাকলে খুব ভালো। আমার সেখানে তিনের ঘরে থাকে। তো এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল, যেটা চেষ্টা করে যে আপনার শরীরে যাতে এই ব্যাড কোলেস্টেরল গুলো, এগুলো সব কনভার্সন, একটা থেকে একটা কনভার্ট হয়। আপনার প্রথমে কোলেস্টেরল, কোলেস্টেরল থেকে লাইপোপ্রোটিন, লো ডেনসিটি, হাই ডেনসিটি, ভেরি লো ডেনসিটি, তারপর তার থেকে ট্রাইগ্লিসারাইড। এগুলো সব, এগুলো ভাগ, মানে এগুলো হচ্ছে আপনার ওই ফ্যাটি অ্যাসিড বা তার ভাগ, এটা ভেঙে তৈরি হয় ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড খাবারের সোর্স মূলত হচ্ছে আপনার ভাজাভুজি, ভাজা জাতীয় খাবার, চানাচুর, সেও ভাজা, এইসব জাতীয় জিনিসের মধ্যে ট্রাইগ্লিসারাইডের মাত্রা খুব বেশি থাকে। মাটন, কিন্তু মাটন তো আমরা রোজ এরকম চানাচুর সেও ভাজার মতন খাই না, কিন্তু যাই হোক, এগুলোর মধ্যে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। আবার আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে, আমরা কাজু বাদাম, বাদাম এগুলো একদম বন্ধ করে দিই যে না আমার লিপিড প্রোফাইল খুব বেশি আছে, খাবো না। কাজু বাদাম, বাদাম কিন্তু এমনিতে এসেন্সিয়াল অয়েল, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড প্রচুর ভর্তি থাকে ওর মধ্যে। কিন্তু হ্যাঁ, ওই বললাম ভালো জিনিস মানে যে আমি এক গাদা মুঠো মুঠো খাবো তা না। দিনে যদি দুটো কাজু বাদাম, দুটো অ্যালমন্ড আর একটু চীনা বাদাম খাওয়া যায় সেটা খুবই ভালো, কারণ আমরা এমনিতেই ভিটামিন ডির সোর্স খুঁজে বেড়াই, এটা ভিটামিন ডির ভালো সোর্স। আমরা আমাদের মধ্যে এখানে যে কদিন যদি ভিটামিন ডি টেস্ট করা হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 95% আমাদের মধ্যে সবার ভিটামিন ডি বিলো নর্মাল হবে। হবেই, কলকাতা শহরে এটা একটা এখন ট্রেন্ড। হ্যাঁ, সবার ভিটামিন ডি লো। এই জন্য মাঝে মাঝে হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা ইত্যাদি প্রবলেম গুলো হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা মূলত বাঙালিরা ভিটামিন ডি যুক্ত খাবার খুব কম খাই। ভিটামিন ডি যুক্ত খাবার বলতে মূলত হচ্ছে নাটস। এই নাটস গুলোতে ভালো থাকে, আমরা খুব কম এগুলো খাই, যেটা অবাঙালিরা প্রচুর খায়। সব খাবারের মধ্যে সকালবেলা খালি পেটে এগুলো খায়। নাটসটা খাওয়া খুব দরকার, খুব ভালো সোর্স ভিটামিন ডি এর। হ্যাঁ, আর আরেকটা আমাদের শহরের লোকেদের তার একটা প্রবলেম আছে, আমরা রোদ্দুরে বেরোতে পারি না। ভিটামিন ডি চড়িয়ে আর কি করে, ঘরের মধ্যে বসে থাকলে। বাচ্চাদেরও বেরোতে দিই না। বাচ্চাদের তো আপনার দেখাই গেছে যে কলকাতা, কলকাতা বলে না, ভারতবর্ষের আরবান শহরগুলোতে একটা রিসার্চ হয়েছিল, তাতে দেখা যাচ্ছে বাচ্চাদের রিকেটের মতন সিমটম হচ্ছে। কেন? বাচ্চারা সব কম্পিউটারে খেলে, বাড়িতে রাস্তায় খেলতে বেরোয় না, রোদ্দুরে এক্সপোজার কোনো নেই। অথচ রুরাল বা গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে বাচ্চাদের কিন্তু এই সমস্যা নেই। একটা কম্পারেটিভ স্টাডি সমস্ত দেশ জুড়ে হয়েছিল, তাতে দেখা গেল যে গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে বাচ্চাদের কিন্তু সমস্যাটা নেই, মূলত শহর কেন্দ্রিক বাচ্চাদের কিন্তু এই সমস্যাটা। আর হচ্ছে দেখা গেছিল পার্টিকুলার মুসলিম ফ্যামিলিতে, মুসলিম মেয়েদের যারা, তারা সবসময় পর্দা, বোরখা, পর্দা নসীন। তো সেই কারণে তাদেরও ভিটামিন ডির এক্সপোজার, ভিটামিন ডি একদম, কারণ ভিটামিন ডি সবচেয়ে বেশি সানলাইট থেকে আমরা পেতে পারি ন্যাচারালি একদম। তো সেটার একটা সমস্যা। তো ট্রাইগ্লিসারাইড জাতীয় মানে ভালো জিনিস মানে বেশি খাবো তা নয়, কিন্তু পরিমিত খাবো। যেরকম আজকাল মাটন খেতেও কাউকে বারণ করে, আমি আগের দিনও বলছিলাম মাটন কিন্তু খেতে পারো, কিন্তু মাটন ইউ ক্যান টেক ওয়ান্স ইন আ মান্থ। হ্যাঁ, বা টুয়াইস ইন আ মান্থ যদি আপনি ডায়াবেটিক না হন, টুয়াইস ইন আ মান্থ। কিন্তু কখনোই সেটা 2 পিস বা 3 পিসের বেশি নয়। আপনি মনে করেন আমি 750 মাংস খেয়ে নিলেন একবারে, সেটা হবে না। কেন? মাটনের ফাইবার ইজ ভেরি গুড ফর আওয়ার জিআই সিস্টেম, নট লাইক চিকেন ফাইবার। চিকেন ফাইবার প্রচন্ড কনস্টিপেশন করা, কেন? আফটার অল এটা পাখি, ম্যামালিয়ান ফাইবার নয় আর কি কোনোভাবেই। ঠিক আছে।